জানেন কি, এই যে শহীদ মিনারে পুষ্পার্পণ করে আসেন, সেই শহীদ মিনারের শহীদ আরবি শব্দ, মিনার ফার্সি শব্দ, আর পুষ্প সংস্কৃত শব্দ। এই শব্দগুলো বাংলা ভাষায় মেনে নিয়েছে যে প্রতিষ্ঠান বাংলা একাডেমি, সেই বাংলা একাডেমির একাডেমি আবার ইংরেজি শব্দ। এই যে এতগুলো বিদেশি শব্দের ভিড়ে আমি দু একটা ইংরেজি শব্দ বলতে কমফোর্ট ফিল করি, সেটা কারো সহ্য হয় না। এখন আবার বলবেন, আরে মিয়া ইংরেজি ঢুকাও কেন, কমফোর্ট কেন বলছো, আরাম বলো। এখানে আরাম আবার ফার্সি শব্দ, কি মুসিবত। এখানে মুসিবত আবার আরবি শব্দ। গতকাল আমার ভাই রক্ত রাঙানো বেজে ওঠার পর থেকেই এই কয়েকটি লাইন বেশ কয়েকবার চোখে পড়ল। লাইনগুলোর লেখক অনিন্দ সেন। পৃথিবীর বুকে মাতৃভাষার জন্য বুকের রক্ত ঢেলে দেওয়ার নজির সর্বপ্রথম স্থাপন করে বীর বাংলার দামাল ছেলেরা। অথচ শহীদদের আত্মত্যাগের ৬৯ বছরে পদার্পণ করলেও বাংলাদেশে এখনো নিশ্চিত করা যায়নি সর্বত্র বাংলার ব্যবহার। আসসালামু আলাইকুম। ২১-এর সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি ইবিয়ান গ্রুপ কর্তৃক আয়োজিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১ উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান সর্বস্তরে বাংলা ভাষার প্রয়োগ কতদূর। সঞ্চালনার দায়িত্বে আছি আমি উম্মে হাবিবা, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন আমাদের সকলের পরিচিত প্রিয় মুখ শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহজাহান মন্ডল স্যার, অধ্যাপক আইন বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়। আরও আছেন শ্রদ্ধেয় ডক্টর চন্দন আনোয়ার স্যার, কথা সাহিত্যিক ও সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আরও যুক্ত আছেন শ্রদ্ধেয় ডক্টর তপন কুমার রায় স্যার, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়। আরও আছেন শ্রদ্ধেয় বিপ্লব রায় স্যার, সহকারী অধ্যাপক, বাংলা ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। প্রথমে চলে যাব ডক্টর চন্দন আনোয়ার স্যারের কাছে। স্যার। স্যার শুনতে পাচ্ছেন? স্যার আপনার মিউট করা আছে, একটু আনমিউট করতে হবে। জি স্যার। স্যার কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। স্যার আপনার কাছে, জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, কণ্ঠটা হ্যাপির কণ্ঠটা কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারছি না। আমার কথা কি শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে? জি স্যার আমি শুনতে পাচ্ছি। বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, স্যার কেমন আছেন? কথা বলবো হ্যাপি? হ্যাঁ, জি ভালো স্যার। আছি, ভালো আছি। আচ্ছা, জি স্যার, আপনার কাছে প্রথমে যে প্রশ্নটি করতে চাই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হিসেবে, স্যার আপনি কি মনে করেন ভাষানীতি এবং ভাষা পরিকল্পনা থাকা দরকার কিংবা প্রয়োজন? যখন কোনো কিছুর একের অধিক হয়ে যায় তখনই তার পরিকল্পনা প্রয়োজন। দুজন মানুষ নিয়ে যদি কোনো কাজ হয় তখন তার পরিকল্পনা করতেই হবে। আমি যখন একক তখন আমার কোনো পরিকল্পনা না হলেও চলে। আমি বহিমান হতে পারি, আমি বিচ্ছিন্ন হতে পারি, আমি এলোমেলো হাঁটতে পারি, কিন্তু দুজন যখন হাঁটতে যাব তখন কিন্তু একটা হাঁটার একটি নিয়ম মানতে হবে। যেখানে কোটি কোটি মানুষের অস্তিত্বের প্রশ্ন, যেখানে কোটি কোটি মানুষের তার জাতিসত্তার প্রশ্ন জড়িয়ে আছে, সেখানে অবশ্যই একটি সুনির্দিষ্ট ভাষানীতি, সুনির্দিষ্ট একটি গাইডলাইন, সুনির্দিষ্ট একটি পরিকল্পনা থাকা হবে। পাশাপাশি এটাও মনে রাখতে হবে যে ভাষা কিন্তু একটি স্বয়ং শাসিত একটি তার একটা অস্তিত্ব রয়েছে। সেখানেও তার স্বাধীনতাটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। নীতিমালা তার স্বাধীনতাকে যেন হস্তক্ষেপ না করে, এই বিষয়টি আগে বল। জি স্যার, আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাই। জি স্যার। স্যার আমরা বিভিন্ন দেশে দেখতে পাই, বিশ্বের বিভিন্ন দেশে, যেমন আমি উদাহরণস্বরূপ যদি বলতে চাই জার্মান, ফ্রান্স, চীন, জাপান, এই দেশগুলোতে তাদের শিক্ষা, সংস্কৃতি বা ব্যবসা বাণিজ্য সবকিছু তাদের ভাষার উপর ভিত্তি করে গড়ে ওঠে, কিন্তু আমরা কেন সেটা পারছি না? এ ব্যাপারে আপনার অভিমত কি? কেন পারছি না, এই প্রশ্নটি কিন্তু
একটা অত্যন্ত জটিল এবং ভাববার প্রশ্ন। প্রথমত প্রশ্ন হলো যে আমি কে, এই বিষয়টি যখন নির্ধারিত হবে, তারপর আমি কেন কাজটি পারছি না, তখন কিন্তু সেটি নির্ধারিত হবে। আমরা জাতিগতভাবে আমাদের অবস্থানকে নির্দিষ্ট করতে পেরেছি। আমাদের জাতিগত আত্মপরিচয়ের যে সংকটের ভিতর দিয়ে গিয়েছিলাম হাজার বছর ধরে, এবং ৪৭-৭০ পরে যে আমরা আরো একটি সংকটের মধ্যে পড়েছিলাম, তারপরে ৫২ ভাষা আন্দোলনের যে আমরা সর্বস্তরের বাংলা ভাষা প্রয়োগ বলে একটি আন্দোলনে নেমেছিলাম, সে জায়গাটিতে যে সুনির্দিষ্ট একটি বাক্য দিয়ে কিন্তু আমরা ভাষা আন্দোলনে গিয়েছি এবং তার জন্য জীবন উৎসর্গ করা হয়েছে। সে সুনির্দিষ্ট পরিকল্পনার জায়গাটিতে আমরা কি থেকেছি? এবং আজ এক সময় যা সত্য, আরেক সময় কত বড় প্রহসন হয়ে যায়, এই প্রশ্নটি কিন্তু আজ দাঁড়িয়ে গেছে। সর্বস্তরে বাংলা ভাষার প্রয়োগ যখন এখন একজন মানুষ বলছে, তার দিকেই এখন তাকাতে হচ্ছে। সে কতটা বিশ্বাস করে, সে কতটা মানে এই সত্যটি। মানে এটা আত্মপ্রতারণামূলক কথা হয়ে যাচ্ছে, যে আমরা রাষ্ট্রভাষা আন্দোলন করেছি, যে আন্দোলনের পথ ধরে একটি নতুন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, যে রাষ্ট্রের ৯০% অধিক মানুষ শুধু এই ভাষাতেই কথা বলে, আরো বেশি। সেই রাষ্ট্রের ভাষা বাংলা হবে কি হবে না, এই প্রশ্নটি করা তো আমার মার কাছে যদি তুমি জিজ্ঞেস করো, তুমি সন্তান মা, মানে আমাকে যদি জিজ্ঞেস করো তোমার মাকে মানবে কি মানবে না, এ ধরনের প্রশ্ন হয়ে যায়। আমার মাকে মানা বা না মানা প্রশ্ন এখান তো নয়। ওই টপিকটাই তো আজকে আসার কথা ছিল না। সর্বস্তরে বাংলা ভাষার প্রয়োগ অর্থ কি? এ দিয়েই তো আমরা জীবন দিয়েছি, এ দিয়েই তো আমরা সব রক্ত দিয়েছি। আজ এত বছর পরে কেন এটি বলছো? আমার মা আমার জন্য রক্তপাত করে পৃথিবীতে এনেছে। আজ মা যদি প্রশ্ন তোলা হয় যে তুমি মা কি মা না, এখন প্রশ্ন কথা বলো, তাকে যদি এখন জিজ্ঞেস করি, কত বড় আত্মপ্রতারণামূলক কথা। আমি মনে করি যে আজকের যে টপিকটা, এটি জাতিগতভাবে আমরা আমাদের ভিতরে যে আত্মপ্রতারণা রুটি আছে, তারই একটি বিষয়। আমি এটা অত্যন্ত দুঃখজনক বিষয় যে এত বছর পরে আমাদেরকে এটি নিয়ে আলোচনা করতে। জি স্যার, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আবার আপনার কাছে আসব। জি স্যার। এবার আমরা চলে যেতে চাই আমাদের শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহজাহান মন্ডল স্যারের কাছে। স্যার, কেমন আছেন? হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ। স্যার, আপনার কাছে প্রথম যে প্রশ্নটি রাখতে চাই, বাংলা ভাষা সর্বক্ষেত্রে প্রচলনের একটি আইন দেশে ১৯৮৭ সাল থেকে চালু আছে। এই আইনটি আমি যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলি, বাংলাদেশের সর্বত্র তথা সরকারি অফিস আদালত, আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কর্তৃক বিদেশের সাথে যোগাযোগ ব্যতীত অন্যান্য সকল ক্ষেত্রে নথি ও চিঠিপত্র, আইন আদালতের সওয়াল জবাব এবং অন্যান্য আইনানুগত কার্যাবলী অবশ্যই বাংলায় লিখতে হবে। কোনো কর্মস্থলে যদি কোনো ব্যক্তি বাংলা ভাষা ব্যতীত অন্য কোনো ভাষায় আবেদন বা আপিল করেন, তাহা হইলে উহা বেআইনি ও অকার্যকর বলিয়া গণ্য হইবে। আরো বলা আছে, যদি কোনো কর্মকর্তা বা কর্মচারী এই আইন অমান্য করেন, তাহা হইলে উক্ত কার্যের জন্য তিনি সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধির অধীনে অসদাচরণ করিয়াছেন বলিয়া গণ্য হইবে এবং তাহার বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধি অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হইবে। স্যারের কাছে আমি জানতে চাই, এটার প্রয়োগ কতখানি হচ্ছে, আর না হলে কেন হচ্ছে না? স্যার যদি একটু বলতেন। আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি। এখানে প্রফেসর চন্দন আনোয়ার আছেন, সহকারী অধ্যাপক বিপ্লব রায় এবং অধ্যাপক ডক্টর তপন কুমার রায়। আমি উম্মে হাবিবা সঞ্চালক সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে আমাদের ভাষা দিবস ২১শে ফেব্রুয়ারি। এটি ১৯৯৯ সাল থেকে জাতিসংঘের ইউনেস্কো যেটি আছে, সেই ইউনেস্কোর স্বীকৃতি অনুযায়ী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিবসে আমি স্মরণ করছি সেই সমস্ত শহীদকে, সংগ্রামীকে এবং আত্মত্যাগকারীকে, যারা বাংলা ভাষা প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন, রক্ত দিয়েছেন, প্রাণ দিয়েছেন। এবং সেই সাথে
47-70 সময় থেকে এখন পর্যন্ত যারা বাংলা ভাষাকে প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন, আন্দোলন করেছেন, তাদেরকেও স্মরণ করি। তার মধ্যে উল্লেখযোগ্যভাবে আমি যার নাম স্মরণ করতে চাই, তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর যেহেতু 52 ভাষা আন্দোলনটি ছিল একটি বাংলা ভাষা কেন্দ্রিক রাজনৈতিক সংগ্রামের একটা সময়, আন্দোলন, এবং সেখান থেকে এই ভাষাগত রাজনৈতিক মর্যাদা নির্ধারণের আন্দোলনের পথ ধরেই বাংলাদেশ রাজনৈতিকভাবে অগ্রসর হয়েছে এবং তারই ধারাবাহিকতায় 1971 সালের 26শে মার্চ বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীনতা অর্জনের জন্য যারা প্রাণ দিয়েছেন তাদেরকে স্মরণ করি, যারা সম্ভ্রম দিয়েছেন তাদের সম্ভ্রমের প্রতি একদম অবনত হয়ে শ্রদ্ধা এবং সম্মান জ্ঞাপন করি, যারা আহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি এবং সকলের অবদানকে নিরঙ্কুশভাবে একদম মনের গভীরতম স্থান থেকে শ্রদ্ধা জানাই। আমি সঞ্চালক উম্মে হাবিবার যে প্রশ্নটি সেটি সম্পর্কে বলতে চাই যে তুমি বলেছো যে সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন কত দূর। আসলে তুমি যে কয়েকটি বিধান বলেছো বা কয়েকটি কথা বলেছো, আমার খুব ভালো লেগেছে যে এটা তুমি আমাদের 1987 সালে বাংলাদেশে যে বাংলা ভাষা প্রচলন আইন বাংলাদেশের পার্লামেন্টে প্রণীত হয়েছিল এবং কার্যকর হয়েছিল তখন থেকেই সে আইনটির ধারাগুলো তুমি উল্লেখ করে দিয়েছো। এবং এটাও ভেবে ভালো লাগছে যে তুমি অ্যাকাউন্টিং এর ছাত্রী হয়েও আইনের বিষয়টা তুমি চমৎকারভাবে উপস্থাপন করেছো। আসলে এটা দ্বারা আবারও প্রমাণিত হয়েছে ইগনোরেন্স অফ ল ইজ নো এক্সকিউজ। আমি আইন জানি না বলে আমাকে মাফ করে দেন, এটা কোনো অজুহাত হতে পারে না। আসলে অ্যাকাউন্টিং এ বা বাংলায় পড়েও এই আইনটা কিন্তু আমাদের এখানে উপস্থিত যারা আর যারা শুনছেন বা শুনবেন সকলেরই আমার দৃঢ় ধারণা যে জানা আছে, এবং আমি তো সেজন্য আনন্দই বোধ করছি, ভালো লাগছে। এই আইনটি যেটি তুমি উল্লেখ করেছো 1987 সালে প্রণীত, এবং এখানে বলা আছে দেখো যে এটি কার্যকর হবে কোথায়। এই আইনটির নাম যদি আমরা ভালো করে দেখি, সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন কিন্তু না, আইনটির নাম হচ্ছে বাংলা ভাষা প্রচলন আইন, বাংলা ভাষা প্রচলন আইন। আবার এই ধারার 3 নম্বর বা এই আইনের 3 নম্বর ধারায় বলেই দেওয়া হয়েছে যে এই সর্বস্তরে বলতে কি বোঝায় বা কোথায় কোথায় এই আইনটি কার্যকর করতে হবে এবং কিভাবে কার্যকর করতে হবে, বা বাংলা ভাষা প্রচলনটা কোথায় কোথায় আনতে হবে। তো বলেই দিয়েছে যে বিদেশের সঙ্গে যোগাযোগ ছাড়া আমাদের সমস্ত সরকারি, স্বায়ত্তশাসিত, আধা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং আদালত, এগুলো বলা আছে, এগুলোতে যে নথি এবং চিঠিপত্র তৈরি করা হবে বা সংরক্ষণ করা হবে সেগুলোতে এবং আদালতে সওয়াল জবাবের ক্ষেত্রে বাংলা ভাষাটা প্রচলন করতে হবে। তার মানে কি, বিদেশের সঙ্গে যখন আমরা যোগাযোগ করব তখন আমরা বাংলা ভাষা ব্যতীত অন্য যে কোনো ভাষায় যোগাযোগ করতে পারি। যারা ইংলিশ বোঝে বা যাদের সঙ্গে যে দেশগুলোর সঙ্গে বাংলাদেশের ইংরেজিতে যোগাযোগ হয়ে থাকে বা যোগাযোগ হতে পারে, তাদের সঙ্গে আমরা ইংরেজিতে যোগাযোগ করতে পারি। যারা আরবি বুঝে, আমরা যদি আরবি বুঝি, আমরা যদি মেনে নিই, তাহলে উভয় রাষ্ট্রের সম্মতিক্রমে আমরা আরবি ভাষায় যোগাযোগ করতে পারি। কেউ যদি স্প্যানিশ বুঝে এবং স্প্যানিশ ভাষায় আমাদের সঙ্গে যোগাযোগ করতে চায়, আমরা তাদের সঙ্গে সে ভাষায় যোগাযোগ করতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু বলা হচ্ছে যে বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো আমরা যেগুলোর নাম বললাম, যে সরকারি অফিস, আধা সরকারি অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং আদালত, সেগুলোতে যে নথি এবং চিঠিপত্র রাখা হবে সেগুলোতেই বাংলা ভাষার মাধ্যম হবে এগুলো সংরক্ষণের উপায়, এই কথাটি বলা হয়েছে। আর
আহ, বলা হয়েছে আদালতের সওয়াল জবাবের ক্ষেত্রে। সওয়াল জবাব মানে কি? সোজা কথা, একজন সাক্ষী যখন দাঁড়ায়, দাঁড়ানোর পর তাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করা হয় মামলার ব্যাপারে, তো তখন তার নিজ পক্ষের উকিলই তাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করেন, সেটাকে বলা হয় সওয়াল বা প্রশ্ন। বা আমি আরেকটু ক্লিয়ার করি, সেটি হচ্ছে যে এটাকে বলা হয় জবানবন্দি, যাকে ইংলিশে বলা হয় এক্সামিনেশন ইন চিফ, জবানবন্দি, নিজের উকিল যখন জিজ্ঞেস করতে। এইটা হবে বাংলা ভাষায়। আবার বিরুদ্ধ পক্ষের উকিল দাঁড়িয়ে যখন তাকে জিজ্ঞেস করবে, এটাকে বলা হয় জেরা। এই জেরাটাও হবে বাংলা ভাষায়, এই কথা বলা হয়েছে। মামলার অনেক বড় অধ্যায় থাকে। একটি মামলা যদি এ থেকে জেড আমরা চিন্তা করি, এ থেকে জেড পর্যন্ত একটি মামলা চলছে, তার হয়তো এ থেকে এম পর্যন্ত বাংলা ভাষা, এইটুকু হচ্ছে সওয়াল জবাব। তো এর বাইরে কিন্তু সওয়াল জবাব নয়, এর বাইরে হচ্ছে জাজমেন্টের পর্যায়ে আছে, বিভিন্ন অর্ডার আছে, অনেক কিছু আছে। রায় যেটাকে আমরা বলি, রায় যে বাংলা ভাষায় হতে হবে এমন কোনো কথা কিন্তু এই আইনে উল্লেখিত নাই। কাজে শুধুমাত্র সওয়াল জবাবের ব্যাপারটা আছে। সুতরাং আমি বলবো, তুমি যে প্রশ্ন করেছো এই আইনটা কত দূর কার্যকর হচ্ছে, হ্যাঁ, আমি তো বাংলাদেশের একটি যে বিচার বিভাগ আছে, সে বিচার বিভাগের দুইটো স্তর আছে। একটি হচ্ছে জেলা লেভেল, আমি খুব সহজে বলার চেষ্টা করছি, তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না। একটি হচ্ছে জেলা লেভেল, কুষ্টিয়া জেলা, রাজশাহী জেলা, ঝিনাইদহ জেলা, নোয়াখালী জেলা, তারপরে বিপ্লব যেখানে কর্মরত যশোর জেলা। এই জেলা লেভেলগুলোতে দেখবা যে প্রত্যেকটা জেলাতেই জেলা আদালত আছে। সেগুলোকে বলা হয়, সেগুলোর প্রধান যিনি তিনি হলেন জেলা ও দায়রা জজ। এগুলোতে আদালত আছে, জজ ম্যাজিস্ট্রেট সবই আছে, ফাইন। আরেকটি হচ্ছে উচ্চ আদালত, বলতে ওই যে সুপ্রিম কোর্ট যেটি ঢাকায়। তো এই লোয়ার কোর্ট এবং সুপ্রিম কোর্টে এই আইনে বাংলা ভাষায় সওয়াল জবাব হবে, এই কথাটি বলা আছে, কিন্তু রায় যে বাংলা ভাষায় হবে এ কথা বলা নাই। এক। আরেকটি হচ্ছে যে কেউ যদি এটা না মানে, কিন্তু কি না মানা, আমি এটা ভালো করে দেখেছি। বলছে যে প্রতিষ্ঠানগুলো আমরা উল্লেখ করলাম, সেখানে যদি কেউ আবেদন করে, সে আবেদনটা হবে বাংলা ভাষায়। যদি তিনি এই আবেদনটি বাংলা ভাষায় না করেন, তাহলে তিনি বাংলাদেশের আরেকটি আইন আছে, সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধি নামক একটি আইন আছে, সেই আইনের অধীনে অসৎ আচরণ করেছে বলে গণ্য হবে। তিনি যে বিশাল অপরাধ করে ফেলেছেন দণ্ডবিধির অধীনে, তা কিন্তু নয়। এই সরকারি শৃঙ্খলা ও আপিল বিধির অধীনে তিনি একটি অন্যায় করেছেন, এটাকে অপরাধ বলা ঠিক হবে না, এবং তার জন্য লঘু শাস্তি হতে পারে। তবে এই যে শাস্তি হওয়ার বিষয়টি, এটি এখন পর্যন্ত বাংলাদেশে কোথাও হয়েছে বলে আমি শুনিনি, যে কোনো আবেদনকারী আবেদন করেছে এবং সে আবেদনটা বাংলায় হয়নি বলে তাকে শাস্তির আওতায় আনা হয়েছে, এমন কোন নজির আমি বাংলাদেশে দেখিনি। আমার মনে হয় যে বাস্তবতা কি, এই আইনটির প্রতি হয়তো আমরা সেইভাবে গুরুত্ব দিই না, বা আইনটিকে সেভাবে খেয়াল করি না। আমরা এজন্য আবেদন বিভিন্ন ভাষায় করে থাকি। আমার মনে হয় যে এই যে বিষয়টি আমি তুলে ধরলাম, আইনের বিধানগুলো, এর মাধ্যমেও আমাদের সঞ্চালক বা আমরা কিছুটা উত্তর পাওয়ার চেষ্টা করেছি। আপাতত এটুকুই, এরপরে আবার প্রশ্ন আসলে আমি জিজ্ঞেস করব, আমি বলবো। জি স্যার, অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে আমাদেরকে আইনটি বুঝিয়ে দেওয়ার জন্য। আমি এরপর চলে যেতে চাই আমাদের শ্রদ্ধেয় ডক্টর তপন কুমার রায় স্যারের কাছে চলে যেতে চাই। স্যার। হ্যাঁ স্যার, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। সেই সাথে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2021 উপলক্ষে ইবিয়ান কর্তৃক আয়োজিত বিশেষ আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে সর্বস্তরে বাংলা ভাষার প্রয়োগ কতদূর। আমার সাথে এই মঞ্চে বক্তা হিসেবে উপস্থিত আছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বরেণ্য অধ্যাপক, আইন বিভাগের অধ্যাপক প্রফেসর ডক্টর মাহমুদ শাহজাহান মণ্ডল। উপস্থিত আছেন নোয়াখালী বিজ্ঞান
ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক, আমার সতীর্থ ডক্টর চন্দন আনোয়ার, লেখক গবেষক, নানা অভিধায় তাকে অভিহিত করা যায়। সাথে আছেন আমাদেরই ছাত্র, এখন খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিন এর সহকারী অধ্যাপক বিপ্লব রায়, সেই সাথে সঞ্চালক আমাদের ছাত্রী উম্মে হাবিবা, এবং এই মুহূর্তে যারা আমাদেরকে শুনছেন প্রত্যেককেই আমি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2021 এর রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। জি স্যার, আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা। স্যার, আপনার কাছে যদি একটি প্রশ্ন রাখতে চাই আমরা তো আইন সম্পর্কে অনেক কিছু জানলাম। আইন দিয়ে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে আমরা বাঁধার চেষ্টা করছি, মানানোর চেষ্টা করছি, কিন্তু সামাজিক উৎসব বা অনুষ্ঠান, আমন্ত্রণপত্র এসবে বাংলা ভাষার ব্যবহার কতটুকু জরুরি এবং কিভাবে নিশ্চিত করতে পারবো বলে আপনি মনে করেন? আচ্ছা, এটা খুব চমৎকার একটি প্রশ্ন। সেটা হচ্ছে যে আমরা একটু আগে আমাদের অধ্যাপক শাহজাহান মন্ডল স্যারের কাছ থেকে শুনলাম, এবং সঞ্চালক হাবিবা তুমিও বললে যে আসলে আইন দিয়ে সরকার চেষ্টা করছে। আসলে এটা আইন দিয়ে চেষ্টার বিষয়টাই আমি মনে করি এটা একটা গভীর উপলব্ধি এবং চেতনাগত ব্যাপার। আমি এই প্রসঙ্গে তোমার প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমি সংক্ষেপে দুটো কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমি বাঙালি কেন, আমার এরকম একটি প্রশ্ন যদি নিজেকে আমি করি তাহলে এরকম একটি উত্তর নিশ্চয়ই আমরা পাবো। সেটা হচ্ছে যে আমার ভাষা বাংলা, তাই তো আমি বাঙালি। আমার মুখের ভাষা, মায়ের ভাষা যদি হারিয়ে ফেলি তাহলে কি আমি বাঙালি থাকবো? ভাষা না থাকলে আমার নিজস্ব সংস্কৃতি কি থাকবে? একটি জাতির আত্মপ্রকাশের, আত্মপরিচয়ের মাধ্যম তার ভাষা। ভাষা হলো আমাদের সমস্ত চিন্তার বাহন, সংস্কৃতির প্রাণভোমরা। মাতৃভাষার মাধ্যমে সে কারণে জ্ঞান অর্জন করা প্রত্যেক মানুষের জন্মগত অধিকার। আর সেই সাথে আরেকটি বিষয়ও আমি জুড়ে দিতে চাই যে আমাদের যাপিত জীবনের সর্বস্তরে আমাদের মাতৃভাষার প্রয়োগ এবং ব্যবহার এর থেকে সুখকর আর মনে হয় কিছু হতে পারে না। ভাষার এই প্রসঙ্গ নিশ্চয় আমরা কেউ দ্বিমত নয়। মাতৃভাষা প্রত্যেক মানুষের, বলছিলাম যে একটা আবেগের এবং একটি চেতনার একটা জায়গা নিয়ে থাকে। সভ্যতা ও সংস্কৃতির ইতিহাস থেকে জানা যায় মাতৃভাষার গুরুত্ব যাদের কাছে বেশি তারা তত এগিয়ে। নিজেদের ভাষাকে উন্নত ও কার্যকরী করেই বিশ্বের উন্নত জাতিসমূহ উন্নত ও অগ্রসর হতে পেরেছে। শুরুতেই আমরা যেমনটি সঞ্চালক এবং অন্য বক্তাদের কাছ থেকেও শুনেছি যে আজকে পৃথিবীতে যারা উন্নত রাষ্ট্র হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন, বিশেষ করে আমি বলতে চাই চীন, জাপান, কোরিয়া কিংবা এরকম অসংখ্য দেশের নামের তালিকা করা যায়, যারা নিজের ভাষায় শিক্ষা বা যাপিত জীবনের সর্বস্তরে নিজের ভাষার গুরুত্বকে প্রতিষ্ঠা করেই তারা পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়িয়েছে। সেই জন্য এই কথা আমরা সহজেই উপলব্ধি করতে পারি যে মাতৃভাষা সর্বস্তরে শুধু প্রয়োগ নয়, ব্যবহার নয়, এই মাতৃভাষার বা আমার ভাষার বিশ্বায়ন জরুরি। আমার ভাষার যদি আমি বিশ্বায়ন না ঘটাতে পারি তাহলে আমার ভাষা আজ এই বিশ্বায়নের যুগে প্রতিযোগিতামূলক পৃথিবীতে টিকে থাকবে না, আমার সংস্কৃতি বাঁচবে না। আমি একটি প্রসঙ্গ এখানে বলতে চাই যে মাতৃভাষায় দুর্বল থেকে অন্য ভাষায় পারদর্শিতা সম্ভব নয়। মানব সংস্কৃতির মূল অবলম্বন মাতৃভাষা।
আর তা যদি স্থবির হয়ে পড়ে তবে সে সংস্কৃতির বিকাশও রুদ্ধ হতে বাধ্য। অন্যের ভাষা পড়ে লিখে বলে কেউ শিক্ষিত হতে পারে না। যে কারণে আমরা একটি বিষয় উপলব্ধি করতে পারি সহজেই যে আমাদের প্রিয় ভাষা, মাতৃভাষা বাংলা, এই বাংলার আমাদের সমস্ত, শুধু আমাদের যাপিত জীবনে নয়, আমাদের জীবনে তথা রাষ্ট্রীয়ভাবেও এই ভাষার একটি মর্যাদা প্রতিষ্ঠিত হবে, এটা প্রত্যেক বাঙালির প্রাণের দাবি, প্রাণের কথা। আমি আমার এই কথাগুলোর মধ্য দিয়ে নিশ্চয়ই ওই প্রশ্নের কিছুটা উত্তর করতে পেরেছি। পাশাপাশি আমি একটু বলতে চাই, আমাদের শাহজাহান মন্ডল স্যার যেটা বলছিলেন আইনের কিছু বিষয়ের কথা, আমি একটি বিষয় উপলব্ধি করি যে বাংলা ভাষা সবচেয়ে বেশি উপেক্ষিত হচ্ছে বাংলা ভাষাভাষীর মানুষের কাছে, এবং যে কারণে আমি মনে করি যে বাংলা ভাষার যে আজকে যে আমরা সংকটের কথা বলি, কিংবা আজকে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই আলোচনা চক্রে বসে আমরা যে ভাষার সর্বজনীনতার কথা বলছি বা সর্বস্তরে বাংলা ভাষার প্রয়োগের যে প্রসঙ্গটি আমরা উত্থাপন করেছি, সেই বিষয়টিও সবচেয়ে বেশি উপেক্ষিত হচ্ছে বাংলা ভাষাভাষী মানুষের কাছ থেকে। আর এই যে এই প্রক্রিয়াটি শুরু হয়েছে, আমি বলবো যে সাংবিধানিক একটি বিষয়কে অবহেলা বা অবজ্ঞা করার মধ্য দিয়ে। বাংলাদেশের সংবিধানের ৩ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হবে বাংলা। সংবিধানের ১৫৩ অনুচ্ছেদে বলা হয়েছে সংবিধানের বাংলা ও ইংরেজি পাঠের মধ্যে বিরোধ দেখা দিলে বাংলা পাঠ প্রাধান্য পাইবে। বাংলা ভাষার এই সাংবিধানিক স্বীকৃতি বঙ্গবন্ধুর শাসন আমল পর্যন্ত অক্ষুণ্ণ ছিল। আমরা জানি যে ৭৫-এর মধ্য আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যরা যে নির্মম ভাবে নিহত হয়েছিলেন, সেই নির্মমতার মধ্য দিয়ে বাংলা ভাষার এই সাংবিধানিক উপেক্ষার পালা শুরু হয়েছিল। এবং একটি প্রসঙ্গ এখানে বলা দরকার যে ১৯৭৮-এ সংবিধানের পাঠ জটিলতা সম্পর্কে দ্বিতীয় ঘোষণাপত্রে আমরা দেখি যে সাংবিধানিকভাবে বাংলার অবমূল্যায়নের সূত্রপাত ঘটল, এবং সেই অবমূল্যায়ন ঘটল কাদের হাতে? আমরা দেখি যে একটা এলিট শ্রেণীর হাতে, নব্য উদ্ভূত এলিট শ্রেণী, যারা বাংলাকে উপেক্ষা করে ইংরেজি তথা অন্যান্য ভাষাকে গুরুত্ব দিতে চাইছিল। বিশেষ করে ইংরেজির কথাই বলি, কিংবা ইংরেজির পাশাপাশি হিন্দি, উর্দু, এই সমস্ত ভাষার প্রতি তাদের যে প্রীতি, সেই বিষয়টি আমাদের আমি মনে করি যে ভাষার উপরে প্রথম একটি অভিঘাত। এবং যে আমাদের যে রাষ্ট্রভাষা, আজকে এই প্রসঙ্গে একটু বলি, আজকে যে আমরা আন্তর্জাতিক রাষ্ট্রভাষা দিবস যে আমরা পালন করছি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যে আমরা পালন করছি, এটি কিন্তু আমি মনে করি যে এটাও সাম্রাজ্যবাদী অশুভ শক্তির একটি অপকৌশল। এটা যদি আন্তর্জাতিক রাষ্ট্রভাষা দিবস হতো, তাহলে আমি মনে করি যে আরো বেশি আমাদের জন্য আনন্দের হতো। কেননা রাষ্ট্রভাষা আন্দোলন কিংবা ভাষা আন্দোলন এক জিনিস নয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা, সে কারণে আমি বলছি যে সাম্রাজ্যবাদী যে যে শক্তি, সেই অপশক্তির একটি কৌশল। এবং আমি বিশ্বাস করি যে রাষ্ট্রভাষা একটি ভাষা স্বতঃস্ফূর্তভাবেই একটি জনগোষ্ঠীর মাতৃভাষা হিসেবে গড়ে ওঠে, কিন্তু রাষ্ট্রভাষা হতে হলে
তাকে রাষ্ট্রের যে গুরুত্ব সেই ভাষাকে অর্জন করতে হয়। আর রাষ্ট্রীয় গুরুত্ব অর্জন করতে না পারলে আহ, সত্যি একটি ভাষার জন্য টিকে থাকা দুরূহ। আমরা সেটাই উপলব্ধি করি। এবং আমি উম্মে হাবিবার ওই প্রশ্নের উত্তরে বলবো যে অবশ্যই আমাদের যাপিত জীবনের যে সমস্ত জায়গাগুলো আছে, চিঠিপত্র বলি, কিংবা নিমন্ত্রণ পত্র বলি, কিংবা আমাদের অন্যান্য সমস্ত কাজে অফিসিয়াল কাজের কথা যদি আমরা বলি, কিংবা আমাদের আমাদের সমস্ত জীবনের যে যে গতি পথগুলো আছে সেখানে যদি আমরা আমাদের এই বাংলা ভাষাকে প্রয়োগ করতে পারি এবং গুরুত্ব দিতে পারি, এটাই আমার মনে হয় যে আজকের দিনের এই আমাদের আলোচনার একটি তাৎপর্য বা একটি গতিমুখ হওয়া প্রয়োজন, এটা আমি উপলব্ধি করি। জি স্যার। এর পাশাপাশি আমি কি আরেকটু বলবো এই প্রসঙ্গে? জি স্যার, জি স্যার, অবশ্যই। আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে একটি প্রসঙ্গ আমি এখানে উত্থাপন করতে চাই যে জাতিক ও আন্তর্জাতিক খপ্পরে পড়ে বাংলা ভাষার অবস্থা এখন শোচনীয় বলা যায়। আচ্ছা হাবিবা চমৎকার একটি প্রসঙ্গ শুরুতেই ও শুরু করেছে, যে আমি সেখানে দুটো শব্দ যোগ করতে চাই। একটি হচ্ছে যে আজকে যে আমরা 21শে ফেব্রুয়ারি যে শহীদ দিবস কিংবা হচ্ছে আন্তর্জাতিক যে মাতৃভাষা দিবস হিসেবে যেটা পালন করছি, এই এই দিবসে আমরা দেখো, বা আমি সঞ্চালককে বলছি কিংবা আমার অন্যান্য আলোচক কিংবা আমার যে অডিয়েন্স আছে বা যারা আমাদেরকে শুনছেন তাদের উদ্দেশ্যেও আমি বলতে চাই যে এই যে 21শে ফেব্রুয়ারি, এটাও কিন্তু এই বাংলা তারিখ কিংবা বাংলা তারিখ এখানে উপেক্ষিত হয়েছে। আমরা জি জানি স্যার, সবাই আমরা এটা যে 8ই এই ফাল্গুনে তারিখটা করতে ছিল, পারতাম। হ্যাঁ, এটা আমরা জানি যে এটা ছিল 8 ফাল্গুন। আচ্ছা, সেটাও আরেকটি বিষয় একটু যোগ করতে চাই। আজকে কিংবা আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি যে এই রাত 12টা 1 মিনিটে এই যে শহীদদের উদ্দেশ্যে যে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার নামে যে উন্মাদনা লক্ষ্য করা যায়, এটাও কিন্তু আমি মনে করি যে আমাদের সংস্কৃতি কিংবা হচ্ছে যে আমাদের যে ওই শহীদ দিবসের সাথে এটাও কিন্তু যায় না। এই জন্য যে আমরা জানি যে প্রভাত ফেরি যে শব্দটি আমার নিজের, আমার মনে হয় যে এই শব্দটি আমাদের আমাদের যে আহ, আন্দোলন সংগ্রাম কিংবা আমাদের 52 যে ভাষা শহীদদের প্রতি যে শ্রদ্ধা, সেটার একটা নিজস্বতা, সেটা হচ্ছে প্রভাত ফেরি। সেই প্রভাত ফেরিটাও কিন্তু এখন আমরা ভুলে গেছি। আর আমরা এক সময় যারা এই আমাদেরও যারা হচ্ছে অগ্রজ, তারা নিশ্চয় বলবেন, এখানে আমাদের প্রফেসর শাহজাহান মন্ডল আছেন, নিশ্চয় আপনার শৈশবে আপনি কিংবা আপনাদের মতো অন্যান্যরা খালি পায়ে শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য গিয়েছেন। কিন্তু আজকে আমরা সেই হ্যাঁ, গেছি। সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছি। সেই সংস্কৃতি থেকে আমরা এখন কিন্তু বেরিয়ে এসেছি। বেরিয়ে এসে কি হচ্ছে, একটি বলা যায় যে পুরাপুরি আমরা এই সমগ্র ব্যাপারটাকে আমি একটু এইভাবে দেখি যে আমাদের ঔপনিবেশিক যে মানসিকতা, সেই মানসিকতারই বহিঃপ্রকাশ আমার অজান্তেই আমার উপরে প্রভাব রাখছে এই ঔপনিবেশিক মানুষ প্রবণতা। এটা আমাদের উপরে জি প্রভাব স্যার। রাখছে এবং তারই ফলে যেটা ঘটছে যে এখন দেখা যাচ্ছে যে মিডিয়ার বা হচ্ছে তথ্য প্রযুক্তির কল্যাণে আমরা দেখি যে বাংলা একাডেমির বইমেলাকে কেন্দ্র করে কিংবা সারা বছর প্রচুর বই বের হচ্ছে, কিংবা প্রত্যেকদিন প্রচুর সংবাদপত্র প্রকাশ পাচ্ছে, কিন্তু কোথাও আমার মনে হয় যে সঠিকভাবে আমরা যদি দেখি, খুব অল্প সংখ্যক বই কিংবা সংবাদপত্র এই ভাষা যে যে ভাষার যে বানান কিংবা অন্যান্য যে নিয়ম নীতি, সেটাকে সেটাকে হচ্ছে মানে মেনে চলছে। খুব অল্প সংখ্যক ক্ষেত্রে আমরা এগুলো লক্ষ্য করছি। উপেক্ষিত হচ্ছে প্রমিত বানান রীতি। আর যেমন আমরা জানি যে টেক্সট বইয়ের, যেটা অবশ্য পাঠ্য বইয়ের, যে বানান বিভ্রাটের প্রসঙ্গটি আমাদের কিন্তু অজানা নয়।
রেডিও জি স্যার। টেলিভিশনে জগা খিচুড়ি ভাষায় অনুষ্ঠান হচ্ছে, মুঠোফোনে আমরা SMS লিখছি ইংরেজি ভাষায়, বাংলা ইংরেজি ভাষায়, বাংলা ভাষায় বা ইংরেজি বর্ণমালায় আমরা মনের ভাব প্রকাশ করছি বাংলাতে। তাই বিষয়টা আমাদেরকে আরেকবার ভাবিয়ে তোলে সেই পাকিস্তানি শাসক গোষ্ঠীর যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের কথা কিন্তু আমরা সবাই জানি। সেই ষড়যন্ত্রটি কি? তারা প্রস্তাব রেখেছিল যে আরবি হরফে বাংলা লেখার। সেই বিষয়টাকে কিন্তু আমাদের আবার স্মরণ হয়ে যায় আজকের এই পরিস্থিতি দেখে, এই উদ্ভূত পরিস্থিতি। আমরা এই প্রসঙ্গে আমি খুব ছোট্ট একটি উদাহরণ দিতে চাই যে আহ, বলিভিয়া নামক একটি রাষ্ট্রের কথা আমরা সবাই জানি, যে রাষ্ট্রে দুটি ভাষার ছিল, আইমারা এবং কুয়েদুরা। একসময় স্পেনিশরা এই দেশে প্রবেশ করে ব্যবসা বাণিজ্য এবং এই খনিজ সম্পদ আহরণের লোভে, এবং সেখানে প্রবেশ করার পরে দেখা গেল যে সেই বলিভিয়ার দুটো ভাষার উপরে এই স্পেনিশ ভাষার ব্যাপক প্রভাব পড়াতে এক সময়ের 1 কোটির অধিক বলিভিয়া যে তাদের যে মাতৃভাষায় কথা বলতো, সেখান থেকে হ্রাস পেয়ে 10 লক্ষ মতো মানুষ এখন সেই ভাষায় কথা বলে। তাহলে এই উদাহরণটা আমি দিতে চাই এই জন্য যে নিজেদের ভাষা সম্পর্কে যে উদাসীনতা, হীনমন্যতা কিংবা অন্য ভাষার প্রতি প্রীতি আমাদের ভাষার উপরে সবচেয়ে বেশি অশনি সংকেত বলে আমি মনে করি। যেমন আমরা জি কিছু স্যার। সাধারণ বিষয় বলতেই পারি, যেমন দোকানের যে নাম ফলক কিংবা ব্যাংক, বীমা অফিসের কাগজ এখনো ইংরেজিতে। একটা সাধারণ মানুষের পক্ষে সেই ইংরেজি ওই ফর্মটি পূরণ করা সত্যি দুরূহ। কিংবা আজকেও উচ্চ শিক্ষায় আমার মাতৃভাষা উপেক্ষিত হচ্ছে। উচ্চ শিক্ষায় বিশেষ করে যে আমরা যদি বলি যে এই চিকিৎসা বিদ্যা কিংবা বিশ্ববিদ্যালয়ের এখনো যে বিজ্ঞান কিংবা হচ্ছে ব্যবসায় অনুষদের অধিকাংশ বই এখন ইংরেজি ভাষায় আমাদের ছাত্রছাত্রী জি পড়ছে। স্যার। তাহলে এটাও আমাদের ভাষা আমাদের জন্য সুখকর নয়। সেই সাথে আমরা বিপণী বিতান বললে আমাদের জন্য কিন্তু বুঝতে সমস্যা হয়, কিন্তু শপিং মল আমরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি। আমরা আদর্শ শহর বুঝি না, আমরা বেশি বুঝতে সক্ষম হচ্ছি মডেল টাউন কিংবা রিভার ভিউ বললে। এই সমস্ত বিষয়কেই আমি সেই কারণে বলি যে ঔপনিবেশিক মানসিকতার ফল। সর্বস্তরে বাংলা ভাষার প্রচলনের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা এই ঔপনিবেশিক মানসিকতা। এবং এই প্রসঙ্গে আরেকটি কথা বলা যেতেই পারে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1915 সালে মাতৃভাষার মাধ্যমে শিক্ষার কথা বলেছিলেন। 1940-এ আশুতোষ চট্টোপাধ্যায়, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে এই উত্তরপত্র বাংলায় লেখার প্রচলন করেছিলেন। আর 1967 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখি যে সেই এই যে বাংলা ভাষার যে মর্যাদা সেখানে প্রতিষ্ঠিত হয়েছিল এবং উত্তরপত্র বাংলা লেখা কিংবা হচ্ছে বাংলাকে গুরুত্ব দেওয়ার বিষয়টি এসেছিল। আর 1973 সালে আমরা জানি যে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি প্রথম জাতিসংঘের অধিবেশনে বাংলায় বক্তৃতা করার মধ্য দিয়ে বাংলা ভাষাকে বিশ্ব দরবারে আরেকবার মর্যাদার আসনে অধিষ্ঠিত বা প্রতিষ্ঠা করেছিলেন। 1987 সালে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক একটু আগে যে বিষয়গুলো নিয়ে কথা বলেন, সেখানে 1987 সালের একটি আইনের কথা আমরা জানি, যেটা যে বাংলা ভাষা প্রচলন আইন। বাংলা ভাষা প্রচলন আইন, সেই প্রচলন আইন অনুযায়ী আমরা লক্ষ্য করি যে তৎপরবর্তী সময়ে সেই আইন ঘোষণার পর উচ্চ আদালতে বেশ কিছু রায় লিখিত হয়েছিল বাংলায়। জি স্যার। আমরা এ থেকে বলতে চাই
যে আমাদের উচ্চশিক্ষা কিংবা হচ্ছে আমাদের জাতীয় জীবনের সর্বস্তরে বাংলা ভাষায় আমরা কিন্তু সমস্ত কাজ চালিয়ে নিতে পারি। এবং আপনারা জানেন যে বাংলা ভাষা পৃথিবীর ভাষা, যতগুলি ভাষা আছে পৃথিবীতে, সেখানে বাংলা ভাষা একটি গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য ভাষা। এবং আমি বলতে চাই যে বাংলা ভাষা ভাষাভাষীর দিক দিয়ে, জনগোষ্ঠীর দিক দিয়ে এটি পৃথিবীর একটি অন্যতম প্রধান ভাষা। আমরা জানি যে পৃথিবীর প্রায় ৩০ কোটি লোক বাংলা ভাষায় কথা বলে। বাংলাদেশ আজকে ভারতের পশ্চিম বাংলা কিংবা হচ্ছে আসাম কিংবা পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রায় ১.৫ কোটি বাংলা ভাষাভাষী মানুষ রয়েছে। সবকিছু মিলে প্রায় ৩০ কোটি মানুষের মুখের ভাষা বাংলা। এবং যদি আমরা ওই ব্যাকরণ কিংবা হচ্ছে ভাষার যে কাঠামোগত দিকেও যদি লক্ষ্য করি, বাংলা ভাষা একটি শক্তিশালী ভাষা। এবং যে কারণে আমি বলতে চাই যে বাংলা ভাষায় প্রচুর বিদেশি শব্দ এসেছে। এর একটি প্রধান কারণ হচ্ছে যে বাংলা ভাষার যে একটি বলিষ্ঠ ভাষা বা বাংলা ভাষা যে একটি শক্তিশালী ভাষা, তারই একটি বহিঃপ্রকাশ যে বাংলা ভাষা বিভিন্ন ভাষার শব্দকে নিজের করে নিতে পেরেছে। এবং সম্ভবত শাহজাহান মন্ডল স্যারই একটি কথা বলছিলেন, কিংবা হচ্ছে আমার চন্দন আনোয়ার ভাই, যে ভাষা কিন্তু এই যে বহমান বা প্রবহমান নদীর মতো, হ্যাঁ, সে তার নিজস্ব গতিপথ কিন্তু তৈরি না, করে এটা নেয়। আমি বলিনি, তখন আমি সম্ভবত বলিনি চন্দন, এটা। হ্যাঁ, জি, জি। সম্ভবত একটু প্রসঙ্গ এরকম চন্দন ভাই বলেছিলেন, সেই প্রসঙ্গটাই আমি বলতে চাই এরকম যে মেবি। ভাষাটা হচ্ছে প্রবহমান নদীর মতো, সে তার নিজস্ব গতিপথ নিজেই কিন্তু বাতলে নেয়। তো বাংলা ভাষা এরকম একটি শক্তিশালী ভাষা, যে ভাষা আমাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা বা আমাদের অস্তিত্বের সমস্ত আবেদনকে যে যে ভাষায় রূপ দিতে পারে, এরকম একটি শক্তিশালী ভাষা বাংলা ভাষা। জি স্যার। তো আমি আমার কথার শেষ প্রান্তে চলে আসি। আমি কয়েকটি প্রসঙ্গ একটু এখানে আমি বলতে চাই, যেটা যে আমি তো এই ভাষা নিয়ে অনেক কথা বলি, এবং এটা যেন আমাদের একটা অনেকটা উৎসবের মতো হয়েছে। এই ২১শে ফেব্রুয়ারির আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনে এ ধরনের আলোচনা এবং ভাষার গুরুত্ব তাৎপর্য নিয়ে আমরা কথা বলি, কিন্তু আমরা দেখি পরক্ষণেই বা পরদিন থেকেই আমরা সেটাকে যেন অবমাননা ভুলে করতে যাই। শুরু করি। আমরা ভুলে যাই কিংবা আমরাই সেটাকে অবমাননা করতে পারি, শিখি। এবং খুব অল্প সংখ্যক মানুষ সঠিকভাবে সঠিক উচ্চারণে কিংবা হচ্ছে যে ভাষা প্রয়োগে কথা বলে, কিংবা লেখার ক্ষেত্রেও সেটা আমরা লক্ষ্য করি। এবং অনেকে মনে করে যে বাংলা ভাষায় বানান ভুল করলে কিছু এটা আসলে খুব দোষণীয় নয়, বরং ইংরেজি ভাষায় যদি ভুল হয় সেটা অনেকের খুব মর্যাদার বিষয় হয়ে দাঁড়ায়। তো আমি এই যে আমাদের যে ভাষা আর যে সমস্যা, এই বিষয়ে আমি কিছু প্রস্তাবনা দিয়ে আমার বক্তব্যটা আমি সংক্ষেপ করব বা শেষ করব। সেটা হচ্ছে যে জাতীয় শিক্ষানীতিতে বাংলাকে উচ্চশিক্ষার মাধ্যম হিসেবে বাধ্যতামূলক করার জরুরি বলে আমি মনে করি, কিংবা বাংলায় উচ্চশিক্ষার গ্রন্থ প্রণয়ন, এটার এখন সময়ের দাবি। বাংলা ভাষার ব্যাকরণগত ও লিখিত ও বৈষয়িক রূপে সহজবোধ্যতাও আনা প্রয়োজন। এই চ্যালেঞ্জগুলো আমাদের নিতে হবে। বাংলা ভাষার ঐতিহাসিক গুরুত্ব আন্তর্জাতিক অঙ্গনে উপস্থাপন করতে হবে। সর্বস্তরে বাংলা ভাষার নির্ভুল ও গ্রহণযোগ্য প্রচলন আমাদেরকে ঘটাতে হবে। বাংলা সংস্করণে বেশি বেশি কম্পিউটার সফটওয়্যার তৈরি করা এখন সময়ের দাবি। বাংলা ভাষাকে দ্রুত প্রযুক্তি নির্ভর করতে উদ্যোগী হওয়ার সময় আমাদের এসেছে। আমি এই প্রসঙ্গে এটাই বলতে চেয়েছি যে আমাদের বাংলা ভাষাকে বা আমার মাতৃভাষাকে বিশ্বায়ন ঘটানোর মধ্য দিয়েই আমার ভাষাকে আমি টিকিয়ে রাখতে পারি।
আর সেই পদক্ষেপটি শুরু হওয়া দরকার আমার, আপনার, আমাদের মধ্য থেকেই। কারণ আমার মাতৃভাষা, আমার বাংলা ভাষা আমাদের দ্বারাই যদি উপেক্ষিত হয়, তাহলে অন্যেরা কেন এই ভাষাকে সম্মান করবে, মর্যাদা দিবে? ধন্যবাদ অনেক সবাইকে। ধন্যবাদ ডক্টর তপন কুমার রায় স্যারকে। তার মাধ্যমে আমরা অনেক তথ্যবহুল অনেক কিছু জানলাম। অনেক ধন্যবাদ স্যার। স্যারের কথার পরে আমরা যদি সুযোগ পাই আরো শুনবো। এরপরে আমরা চলে যাচ্ছি শ্রদ্ধেয় বিপ্লব রায় স্যারের কাছে। স্যার ধন্যবাদ স্যার কেমন আছেন? সবাইকে। হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। স্যার আহ, জি, আপনার কাছে প্রথম যে প্রশ্নটি সর্বস্তরে রাখতে চাই। হ্যাঁ, জি স্যার। বলুন। জি স্যার, আপনার ডিপার্টমেন্টের নাম আমরা দেখেছি বাংলা ডিসিপ্লিন। এটা নিয়ে অনেক হ্যাঁ, তর্ক বিতর্ক উঠেছে। যদি এই বিষয়টি আমাদেরকে একটু আচ্ছা, আচ্ছা। বুঝিয়ে দিতেন। সবাইকে ধন্যবাদ। সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন শিরোনামে আমাদের এই বিয়ান আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত আমার দুজন শিক্ষক, একজন শ্রদ্ধেয় বড় ভাই এবং সঞ্চালক, সবাইকে আমার, এবং যারা আমার শ্রোতা বা দর্শক এই মুহূর্তে অনুষ্ঠান শুনছেন, দেখছেন, সবাইকে 21-এর শুভেচ্ছা। তো আমি যে বিষয়গুলো কথা বলতে চাচ্ছিলাম, ইতিমধ্যে আমার শ্রদ্ধেয় তপন স্যার অনেক বিষয় আলোচনা করেছেন। আমি খুব সংক্ষেপে কিছু বিষয়ে আলোকপাত করতে চাচ্ছি। প্রথমে আপনি যেটা প্রশ্ন করেছেন, এটা অনেকেই আসলে আমাকেও প্রশ্ন করে যে বাংলা ডিসিপ্লিন কেন। তো যাই হোক, আমি যখন খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে এখানে নিয়োগপ্রাপ্ত হই, তখন থেকে এই প্রশ্নটাও আমার ভেতর ছিল, কেন ডিসিপ্লিন। তো আমাদের বিশ্ববিদ্যালয়ের যে অ্যাক্ট, এই অ্যাক্টে বিভাগকে আসলে ডিসিপ্লিন হিসেবেই এখান থেকে প্রথম থেকেই এটা চালু। ব্যক্তিগতভাবে আমরা এবং আমার ডিসিপ্লিন, আমরা বাংলা ডিসিপ্লিন এর প্রতিবাদ জানিয়েছি এবং এটা বদলানোর অনেক চেষ্টা করছি, যেটা প্রক্রিয়াধীন। ইতোমধ্যে আমাদের বাংলা ডিসিপ্লিন এই নামটা আমরা নিয়েছি। এর আগে ছিল বাংলা ভাষা ও সাহিত্য ডিসিপ্লিন, জি, সেখান থেকে আমরা বাংলা ডিসিপ্লিন এই নামটা আসতে পেরেছি। এবং আমরা আহ ব্যবহারিকভাবে বাংলা বিভাগ, যেখানে আমাদের অফিসিয়ালি নয়, এর বাইরে আমরা বাংলা বিভাগ হিসেবে আমরা এটা লিখছি। আশা করি এইভাবে একদিন আমাদের কাঙ্ক্ষিত জয়ে আমরা পৌঁছাতে পারবো। আমরা হয়তো একদিন বাংলা বিভাগে পৌঁছাতে পারবো। আমি সহ আমার বিভাগের অন্যান্য শিক্ষকেরা এই বিষয়ে আশাবাদী। তো এটাই জি, হলো মূল জি স্যার। কারণ যে এটার বিশ্ববিদ্যালয় অ্যাক্টের জন্য এটা। আর যেহেতু এই বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ প্রথম থেকে চালু নয়, বা এই ধরনের বিভাগগুলো সংস্কৃত বান্ধব বিভাগগুলো সবেমাত্র খুলছে, সেহেতু কিছুটা সাংঘর্ষিক ব্যাপার থাকে। যেমন আপনাকে বলি, এখানে স্যারও বলেছিলেন যে আমরা উচ্চশিক্ষায় যেহেতু ইংরেজি পড়াচ্ছি, তো আমাকে একজন জিজ্ঞাসা করেন যে এখানে কি বাংলা ইংরেজিতে পড়ানো হয় কিনা। শুনে আমি প্রথমে হাসলাম, অনেক হেসেছি। পরবর্তীতে ভেবেছি না, তার প্রশ্নটা অত্যন্ত যৌক্তিক। কারণ এই বিশ্ববিদ্যালয়ের নিয়মই হলো প্রতিটা বিষয় ইংরেজিতে পড়াতে হবে এবং তার পরীক্ষা ইংরেজিতে হতে হবে। এবং আপনাকে বলি, আপনাদের মাধ্যমে বলি যে এখানে ইতিহাস পড়ানো হয় ইংরেজিতে। বাংলাদেশে জি, ইতিহাস ইংরেজিতে পড়া হয়, আমাদের ছাত্রছাত্রীরা ইংরেজিতে পরীক্ষা দেয়। উম এটাই এখানকার রীতি। তো আমি সৌভাগ্যবশত আশা শুধু করছি। জি স্যার। বাংলায় এখানে বাংলায় পড়ানো হয়। অন্য কোনো আমরা আশা করছি খুব আহ, দ্রুত এর পরিবর্তন আসবে। জি স্যার, এবং হ্যাঁ, তার সাথে আশা করছি যে সকল দর্শকের মনে এই নিয়ে তর্ক বিতর্ক ছিল, আপনারা আপনাদের কাঙ্ক্ষিত উত্তরটি পেয়েছেন। আমি স্যারের কাছে পরবর্তী যে প্রশ্নটি করতে চাই, স্যার, সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে আমাদের যুব সমাজের মনে বিভিন্ন ভাষা, বিদেশি ভাষা এবং সংস্কৃতির প্রতি যে একটা মোহ, যে একটা ঝোঁক, এটা আমাদের বাংলা সংস্কৃতি, বাংলা ভাষার কতখানি ক্ষতি করছে বলে আপনি মনে করেন? হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ। আহ, আমার পূর্ববর্তী বক্তারা যে কথাটা বলে গিয়েছেন তার সঙ্গে আমি একমত যে আসলে বাংলা সম্পর্কে আমাদের নিজেদেরই পর্যাপ্ত শ্রদ্ধাবোধের অভাব আছে আমি মনে করি। কারণ আমরা
অন্যকে অনুকরণ করতে পছন্দ করি, এবং আমাদের উপর কেননা জানি না, এই যে সাম্রাজ্যবাদী প্রভাবটা অনেক বেশি। এটা আপনারা আগের বক্তাদের কাছে শুনেছেন যে আমরা যখন বিভিন্ন শাসক দ্বারা শাসিত হয়েছি, তখন তাদের সংস্কৃতি আমরা গ্রহণ করেছি, তাদের ভাষা গ্রহণ করছি, করতে করতে আমাদের এই যে একটা বিরাট আহ বাংলা ভাষার যে ভান্ডার, এটা তো আপনি নিজেও সঞ্চালক ব্যাখ্যা করেছেন যে হ্যাঁ, তো খুব নান্দনিক ভাবে, তো এই যে বিরাট শব্দ ভান্ডার আমরা আমরা আত্মীকরণ করেছি। তো আমার কিছু পর্যবেক্ষণ এই যে স্যার বলেছেন ভাষা নদীর মতো। তা আসলেই ভাষা নদীর মতো। আহ 100 বছর পূর্বের যে ভাষা ছিল সেই ভাষায় আমরা কিন্তু কথা বলছি না, এবং আপনি আমরা অবশ্যই এটা উম আহ অবশ্যই এটা সন্দিহান নই যে নিঃসন্দেহ আমরা যে 100 বছর পরে আমরা এই ভাষায় কথা বলবো না। তাহলে আমরা কোন ভাষায় কথা বলবো এটা কে ঠিক করবে? এটা আমার একটা মানে নিজের একটা প্রশ্ন যে আসলে এই ঠিক করবেন এটা কে? তো এটা বাংলা একাডেমি ঠিক করতে পারেন, বা আহ বাংলা একাডেমি আসলে সেইভাবে আমার মনে হয় যে আমাদের শ্রদ্ধেয়, আমাদের সবকিছুর নিয়ন্ত্রণ একটা প্রতিষ্ঠান হয়ে উঠতে পারেননি, কারণ তার একাডেমি নামেই অনেকদিন ধরে আমরা জানি যে ভুল ছিল। তো এই রকম একটা ভাষা সংগঠন, একটা ভাষা জোট, যারা আমাদের সবকিছুকে নিয়ন্ত্রণ করবেন, এবং সেই এই আমরা সবাই সর্বস্তরে মেনে নিব, এবং এটা আইন করে এটা করা উচিত। আইন অনেকগুলো থাকলেও তার প্রায়োগিক আমরা কোনো রূপ দেখতে পাই না। তো আমার মনে হয় যে এই জিনিসগুলো আমাদের খেয়াল করতে হবে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা ইংরেজিতে বাংলা লিখছি, যেটা স্যার বললেন যে আমরা আসলে রোমান ভাবে লিখছি। কেন এটা লিখছি? আমরা কি বাংলায় টাইপ করতে পারি না? একটা আমরা অভ্রতে লিখতে পারি, বা আমরা শতমিতে লিখতে পারি। আমাদের কাছে কিন্তু প্রযুক্তি সেই জায়গাটা খুলে দিয়েছে, তারপরও আমরা উম, ইংরেজি হরফে বাংলা লিখছি এবং ভুলভাল লিখছি। এই যে চর্চাটা, এটা কিন্তু আমাদের মজ্জাগত, এবং এটাকে কেউ প্রতিহত করছে না। আমরা যারা শিক্ষক রয়েছি তারাও অনেক সময় শুদ্ধ করে লিখতে পারছি না, লেখার বাসনা নেই আমাদের ভেতর থেকে। তাহলে আমাদের ছাত্ররা কিভাবে আমাদের থেকে শুদ্ধ উচ্চারণ শিখবে, আমাদের থেকে কিভাবে শুদ্ধ লেখা শিখবে? আমরা নিজেরাই এ বিষয়ে অনেকটা আগ্রহী নই, আমার ব্যক্তিগত ধারণা। আর স্যার বললেন যে রেডিও, এফএম রেডিওয় বলি আমরা, ফেসবুকে এখন যেটা বলি, বা আমাদের আর একটা বড় বিনোদনের মাধ্যম আমি একটা বলি যে নাটক, বাংলা নাটকের ভাষাটা আপনি দেখবেন খেয়াল করে, হুমায়ুন আহমেদ যখন বাংলা নাটকের ভাষাটাকে পরিবর্তন করলেন, তার ভেতর কিন্তু একটা নান্দনিকতা ছিল যে আমাদের ঢাকার একটা নিজস্ব ভাষা আহ, নাটক রচনার তার একটা তাগিদ, এবং সেটা সর্ব স্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছিল। কিন্তু পরবর্তীকালে আমার ব্যক্তিগত ধারণা যেটা, যে আমরা যে নাটকের ভাষাটাকে ক্রমান্বয়ে আমরা যে আহ, নিজের করে নিয়েছি, আত্মীকরণ করে নিয়েছি, এই ভাষাটা আসলে পরিশীলিত ভাষা নয়। আপনি সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন বলছেন, তো আমার মনে হয় সর্বস্তরে প্রমিত বাংলা ভাষার প্রচলনটা বলা উচিত। প্রমিত শব্দটাকে একটু তার আগে বসিয়ে দিন, কারণ জি প্রমিত ভাষা কথা বলা দরকার। আমরা প্রমিত জি ভাষা আমাদের পরবর্তী প্রজন্মকে শেখাতে চাই, কিন্তু কি হচ্ছে, আমাদের নাটকের ভাষাটা তাকে রোধ করে দিচ্ছে। আমরা নাটকে তাকে বলছি যে এটা প্রমিত ভাষা নয়, এটা আমাদের আঞ্চলিকতা, এটা আমাদের নিজস্বতা বলে আমরা আসলে একটা অশুদ্ধ ভাষা, একটা জগা খিচুড়ি ভাষা, একটা সংকর ভাষা আমাদের অডিয়েন্সকে, আমাদের দর্শকদের দিচ্ছি। এই বিষয় একই রকম ভাবে আমাদের নতুন কবিতায় বলি, আমাদের গল্পে বলি, এই চর্চাটা করছি। ফলে কি হচ্ছে, সারা পৃথিবীর মানুষ যারা বাংলা ভাষা ভাষী, তারা যখন দেখছে আমাদের সিনেমাটা, দেখছে আমাদের নাটকটা, দেখছে আমাদের কবিতাটা পড়ছে, তখন বলছে না, এটাই হয়তো বাংলা ভাষার আগামী গন্তব্য। তো বাংলা ভাষা গন্তব্য কোথায়? এটা আমার আর একটা প্রশ্ন, যে বাংলা ভাষা কোন দিকে যাবে এটা কে নির্ধারণ করবে? তো নতুন শব্দের আগমন আমরা ঠেকাতে পারবো না, কিন্তু সেই শব্দটাকে প্রমিতভাবে ব্যবহার করার আহ আমাদের ইচ্ছাটা, সদিচ্ছাটা অবশ্যই থাকতে হবে। জি স্যার পত্রিকায় আমাদের
আমি আরেকটু সংক্ষেপে আমি বুঝতে পারছি যে স্যার আপনাকে সময়টা খুবই। আরেকটি প্রশ্ন করছি। হ্যাঁ, হ্যাঁ, স্যার আমরা যে আধুনিক কিছু কবিকে দেখতে পাচ্ছি, তারা তাদের জি। ইচ্ছামতো যেকোনো ভাষায় এবং বিদেশি সংস্কৃতির সংমিশ্রণে তাদের লেখাটি লিখে। এক্ষেত্রে আপনার মতামত কি? আচ্ছা, আমি সেই প্রসঙ্গেই বলছিলাম যে আমার মুখের ভাষা কিন্তু পরিবর্তন হচ্ছে। আমার মুখের ভাষার পরিবর্তন হলে আমি কেন লেখার ভাষা পরিবর্তন ঘটাবো না? এটা সবারই একটা মৌলিক প্রশ্ন। এখানে চন্দন, হ্যাঁ, স্যার আছেন, উনি আমার চেয়ে আরো ভালো বুঝতে পারবেন। তো ভাষার পরিবর্তন হবে, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে সেটা যেন সদর্থক হয়, সেটা যেন নান্দনিক দিকে যায়। আমরা একটা নতুন ভাষাকে আমাদের বাংলা ভাষায় আসছে, এটা আমরা মানে যুগে যুগেই তাকে অভ্যর্থনা জানিয়েছি, কিন্তু সেটাকে সঠিকভাবে ব্যবহার করার ইচ্ছাটা আমাদের থাকতে হবে। তো কবিতার প্রসঙ্গ আছে, এটা অন্য একটা প্রসঙ্গ, এটা এখানে আলোচনা করার বিষয় নয়, এটা নান্দনিক অনেক ব্যাপার থাকে। তো আমি আরেকটা বিষয় বলি, যেহেতু এটা মাতৃভাষা দিবস, তো মাতৃভাষার দিবস মানে যে শুধু বাংলা ভাষার সেটা কিন্তু নয়। আমাদের দেশে যারা আমাদের অন্যান্য নৃগোষ্ঠী রয়েছেন তাদের মাতৃভাষাটাকেও সংরক্ষণ করার সদিচ্ছা আমাদের থাকতে হবে। আমরা গারোদের উচ্ছেদ করছি, তাদের বসতিতে আমরা আমাদের শিল্প কলকারখানা স্থাপন করছি, আমাদের তথাকথিত আমাদের আধুনিকতাকে, আমাদের বোধকে তাদের উপর চাপিয়ে দিচ্ছি, যেটা আমাদের উপরও অনেক সংস্কৃতি চাপিয়ে দিচ্ছে। এই যে সংস্কৃতির একটা আগ্রাসন, এটা আমরা দেখছি হিন্দি করছে। পশ্চিম বাংলার যে বাংলাটা এখন তারা অনেক বেশি সোচ্চার, যে তাদের বাংলাটা মনে হচ্ছে যে তাদের কাছে যে এটাকে আর বাঁচিয়ে রাখা যাচ্ছে না, বা বাংলাদেশের দিকে তাকিয়ে আছে তারা। আমরা পত্রপত্রিকায় হরহামেশা এটা দেখতে পাই, কারণ সেখানে হিন্দির এত বেশি আগ্রাসন যে আহ, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত, এবং মানে মানুষের মজ্জাগত হয়ে গিয়েছে যে বাংলা শিখলে সে, বাচ্চাকে দিয়ে আর কিছু হবে না, তাকে ইংরেজি শেখাও, তাকে হিন্দি শেখাও। আমাদের হিন্দি শেখাচ্ছি না, ইংরেজি শেখাচ্ছি, আমরা সিরিয়ালে দেখছি হিন্দি জানছে, তো আমরা সেটাকে ইংরেজিতে চাপিয়ে দিচ্ছি, যে ইংরেজিতে ভালো কথা বলতে পারলে আহ বাবা তোমার ভবিষ্যৎ আছে, নাইলে নাই। তো আরেকটা কথা জি সেটা হলো, স্যার। আমরা কিন্তু ভাইবা বোর্ডে বলছি, স্যার বলছিলেন যে ভাইবা বোর্ডে আমরা ইংরেজিতে প্রশ্ন করছি, কেন বাংলা প্রশ্ন করলে সমস্যা কি? তো এই বিষয়গুলো আমি একটু আলোকপাত করলাম, যে পরবর্তীতে যদি কোথাও আরো বিস্তারিত ভাবে আলোচনা করার সুযোগ থাকে, তো অবশ্যই জি স্যার, আলোচনা করা আপনাকে হবে। অনেক ধন্যবাদ। আমরা অনেক হ্যাঁ, মূল্যবান ধন্যবাদ তথ্য আপনাকে। জানলাম। আমরা আবার চলে যেতে চাচ্ছি আমাদের শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ শাহজাহান মন্ডল স্যারের কাছে। স্যার। হ্যাঁ, একটু সরি, আনমিউট করতে দেরি হলো। হ্যাঁ, হাবিবা বলো। জি স্যার। স্যার আপনার কাছে আমরা আইন সম্পর্কে জেনেছি। এর মাঝে আমরা বাংলা ভাষার অনেক আ বহমানতা সম্পর্কেও জানলাম। আপনার কাছে একটি বিষয় জানতে চাই। আমাদের যে জাতীয়তা, আমরা বাঙালি নাকি বাংলাদেশী? এ নিয়ে অনেক তর্ক-বিতর্ক চলে। এই বিষয়টি যদি আমাদেরকে একটু পরিষ্কার করে বলতেন। তোমার প্রশ্নটা হলো কি, আমরা বাঙালি নাকি বাংলাদেশী, জি, নাকি জাতীয়তা বাঙালি নাকি বাংলাদেশী? জি। কোনটা প্রশ্ন? স্যার আমরা বাঙালি নাকি বাংলাদেশী? দুটাই, জি, দুটাই। কিন্তু প্রশ্নটা বোধহয় তুমি এটা জিজ্ঞেস করেছিলে যে আমাদের জাতীয়তা বাঙালি না বাংলাদেশী। জি স্যার। ঠিক আছে, জাতীয়তা বাঙালি, আর আমাদের নাগরিকত্ব হচ্ছে বাংলাদেশী। স্যার এই বিষয়টি নিয়ে আমাদের মধ্যে এত দ্বন্দ্ব যে চলে, আমরা এখনো নিজেরাই পরিষ্কার হতে পারি না যে আসলে কেন এত পার্থক্য? কেন আচ্ছা, এই আমি জি, পার্থক্যটা অনেক সময় ভুলে যাই, আমরা অনেক সময় মনে রাখতে পারি না। এক কথা আমি জি, বলি, দেখো তো, আমি একটা বাক্য বলবো, আহ, আহ, শেষের দিকটা অপূর্ণ থাকবে, তুমি পূর্ণ করে দিবা। দেখো, জি, আমরা মাছে ভাতে ডট বাঙালি। ডট। হ্যাঁ, তো এই যে আমরা মাছে ভাতে বাঙালি, এটা হচ্ছে আমাদের জাতীয়তা। আমরা মাছে জি, ভাতে বাঙালি, আমরা জাতে পাতে বাঙালি। এই যে জাতে পাতে মানে আমাদের জাত হলো বাঙালি। ঠিক আছে, জি, এটা সহজে মনে রাখার জন্য। আর আমাদের সংবিধানেও 2011-তে যে সংশোধনী আনা হয়েছে, পঞ্চদশ সংশোধনী, সেখানেও বিষয়টি স্পষ্ট করা হয়েছে। যেমনটা আমরা 1972 সালে
প্রথম যখন আমাদের বাংলাদেশের সংবিধান প্রণীত হয়েছিল তখন আমরা দেখেছিলাম, এবং আমাদের দুর্ভাগ্য যে সরি, জাতি হিসেবে আমরা বাঙালি, তো আমাদের দুর্ভাগ্য হলো এই যে 72-এর সংবিধানের এই বিধানটা 5 বছর পর 1979 সালে জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিলেন তখন সংবিধান থেকে রিমুভ করে দিয়েছিলেন। তার স্থলে অন্য কিছু লিখেছিলেন তা না। এখন যেমন আমরা পাই 1979 থেকে 32 বছর পর 2011 সালে আমাদের বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 2011 সালে সংবিধানে সেই জিনিসটা আবার নিয়ে আসছেন এবং লিখেছেন যে আমাদের জাতীয়তা হচ্ছে বাঙালি। খুব চমৎকার কথা। আর যেহেতু সংবিধানে আছে এবং সংবিধান হচ্ছে একটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন, কাজেই এটা নিয়ে আর কোনো দ্বিমত পোষণ করার সুযোগ নাই। আমাদের জাতীয়তা বাঙালি। আর আমি একটা কথা বলি, নাগরিকত্ব কোনটা? নাগরিকত্ব হচ্ছে যে যারা একটি রাষ্ট্রে বসবাস করছে, স্থায়ীভাবেই বলতে পারি আমরা, যারা বসবাস করছে তাদের সঙ্গে রাষ্ট্রের যে আইনগত সম্পর্ক, এবং এই সম্পর্কটা তৈরি হয় একটা কিছু বিনিময়ের মাধ্যমে। তোমরা দেখবা যে যখন মুসলিম বিয়ে হয়, হিন্দুদের বিয়ের মধ্যে এটা নাই, কিন্তু মুসলিম বিয়েটা হচ্ছে একটা দেওয়ানি চুক্তি। তো এখানে একজন বলে আমি তোমাকে বিয়ে করলাম, আরেকজন বলে যে আমি কবুল করলাম, তার একটা বিনিময় থাকে। এই দোকানে চাল ডাল কিনতে গেলে আমরা যেমন টাকা দিই, এখানেও কিন্তু একটা বিনিময় আছে মুসলিম বিয়ের ক্ষেত্রে, এবং এজন্য মুসলিম বিয়েকে বলা হয় চুক্তি, দেওয়ানি চুক্তি। সেই বিনিময়টা কি? ওই দেনমোহর, যেটা বলে যে 10,01,000 টাকা, 10,01,000 টাকায় 10,00,000 টাকা বাকি রাখে 1 টাকা নগদ দিয়া অমুক তোমাকে বিবাহ করিতে চাইতেছে, তুমি রাজি কিনা? সে বললো হ্যাঁ আমি রাজি। তো রাজি বলে দিল। এখানে দেখো একটা বিনিময় মূল্য আছে। তো এই যে রাষ্ট্রে আমরা যখন বসবাস করছি নাগরিকেরা, এই নাগরিকেরাও রাষ্ট্রকে কিন্তু ট্যাক্স দিচ্ছি, রাষ্ট্রের আইন মেনে চলছি, এটি হচ্ছে বিনিময়। রাষ্ট্রের প্রতি আমরা বিনয়ী থাকছি এবং অনুগত থাকছি। পক্ষান্তরে রাষ্ট্র আমাদের জন্য কতগুলো কাজ করছে। কি কাজ? রাস্তাঘাট বানিয়ে দিচ্ছেন, শিক্ষা প্রতিষ্ঠান বানাচ্ছেন, চিকিৎসা কেন্দ্র বানাচ্ছেন, বাসস্থান বানিয়ে দিচ্ছেন, শিক্ষার ব্যবস্থা করছেন। এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে বিনিময়, রেসিপ্রোকাল। মানে এক পক্ষ দিবে আর এক পক্ষ কিছু দিবে না তা না, দুই পক্ষ দিচ্ছে। এই যে রিলেশনটা, এটা কেন? আমি এই দেশে বসবাস করছি, এই রাষ্ট্রে বসবাস করছি বলে এই রাষ্ট্রীয় কর্তৃপক্ষের সঙ্গে আমার যে পারস্পরিক সম্পর্ক, এটি হচ্ছে আমার নাগরিকত্ব। দিস ইজ সিটিজেনশিপ। এবং দেখো, আজকে এই সিটিজেনশিপটা কিন্তু পরিবর্তনশীল। আমি ইচ্ছা করলেই বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করে ভারতের নাগরিকত্ব গ্রহণ করতে পারি। একজন ভারতীয় ইচ্ছা করলে ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করে চলে আসতে পারে বাংলাদেশে, সরকারের কাছে আবেদন করতে পারে। আবেদন করলে বলে আচ্ছা তোমাকে বাংলাদেশের নাগরিকত্ব দেবো কেন? বলে আমি আপনার আইন মেনে চলবো, আমি আপনার প্রতি অনুগত থাকবো, আপনাকে আমি ট্যাক্স দিব। তখন রাষ্ট্র বলবে, যদি ইচ্ছুক হয়, যে আচ্ছা ঠিক আছে আমিও মেনে নিলাম, তোমার জন্য রাস্তাঘাট, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান এগুলোর ব্যবস্থা আমি করবো, কোনো অসুবিধা নেই। সম্ভবত 2013 বা 14 সালের দিকে সৌদি আরবে 5 জন বাংলাদেশি মানুষের শিরোচ্ছেদ করা হয়েছিল এবং আরো কয়েকজনকে শাস্তির আওতায় আনার চেষ্টা করা হচ্ছিল। তখন বাংলাদেশ সরকার করলো কি, তাদের ব্যাপারে ব্যবস্থা নিয়ে ফিরে আনলেন 8 জনকে। তো এটা কেন আনলেন? এটা কিন্তু জাতীয়তার জন্য নয়, এটা হচ্ছে নাগরিকত্বের জন্য। এমনকি ইন্ডিয়ান কোন হিন্দু বা মারাঠি বা পাঞ্জাবি লোকও যদি এসে আজকে বাংলাদেশে কুষ্টিয়ায় বসবাস শুরু করে বাংলাদেশের নাগরিক হিসেবে, এবং এই লোকটি যদি এখন চলে যায় সৌদি আরবে এবং সেখানে গিয়ে তাদের বিচার ব্যবস্থার অধীনে পড়ে, তাহলে বাংলাদেশ সরকার করবে কি, সেই মারাঠি লোকটি যে কুষ্টিয়ায় বসবাস করছে এখন, যে কিনা বাংলাদেশের নাগরিক, তাকে ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। এটি হচ্ছে নাগরিকত্ব। ইট ইজ কমপ্লিটলি এ লিগাল অর জুরাল রিলেশন বিটুইন দ্য স্টেট অ্যান্ড দ্য পিপল ইনহ্যাবিটিং দেয়ারিন। এটি হচ্ছে আমাদের নাগরিকত্ব। আর আমার জাতীয়তা যেটি, সেটি হচ্ছে আমি বাঙালি। ওই যে বললাম মাছে ভাতে বাঙালি। তো
জাতীয়তা কখন? এই বাংলাদেশ যখন স্বাধীন হলো 1971 সালে 26শে মার্চ, তখন থেকে আমরা বাঙালি? নো, তারও আগে থেকে। কত আগে? আচ্ছা, 23 বছর যখন আমরা পাকিস্তানি আমলে ছিলাম, তখন কি আমরা বাংলা ভাষায় কথা বলতাম না? তপন যেটা চমৎকার ভাবে বলেছে যে আমরা বাংলা ভাষায় কথা বলি বলে আমরা বাঙালি। হ্যাঁ, চমৎকার, এটাই ঠিক কথা। আরেকটি কথা যোগ হবে যার জন্য আমরা বাঙালি, সেটি হচ্ছে আমাদের লাইফস্টাইল, জীবন প্রণালী হচ্ছে বাঙালি, মানে সংস্কৃতি, মানে ব্যুৎপত্তি, এই মাটি থেকে উৎপত্তি। হ্যাঁ, তো এই সংস্কৃতি দুটো বিষয় ইনক্লুড করে, একটি হচ্ছে আমার জীবন প্রণালী, আরেকটি হচ্ছে আমার ভাষা। তো এই দুই দিক থেকেই কিন্তু আমরা বাঙালি, আমাদের জাতীয়তা বাঙালি। দেখো, আমি এটি উদাহরণ দিই রক্তের সঙ্গে এবং পোশাকের সঙ্গে। জাতীয়তা বাঙালি হচ্ছে আমার যেন রক্ত। ইচ্ছা করলেও আমি এটা পরিবর্তন করতে পারবো না, এক জন্মে পরিবর্তন সম্ভব নয়। ইচ্ছা করলে আমি কি আমার দেহের সম্পূর্ণ রক্ত একদম শরীর থেকে বের করে দিয়ে একদম নতুন এক সেট রক্ত আমার দেহে অনুপ্রবেশ করাতে পারবো? হাবিবা বলো, এটা কি সম্ভব? না স্যার, সম্ভব হ্যাঁ, না। এটা সম্ভব নয়। আমার মনে হয় অন্য যারা শুনছেন তারা দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু আমার ধারণা যে দ্বিমত পোষণ করা উচিত হবে না, কারণ সম্ভব নয় এটা। আমি আমার ব্লাড চেঞ্জ করতে পারবো না, তেমনি আমি আমার জাতীয়তাও পরিবর্তন করতে পারবো না, কিন্তু আমার জি স্যার। নাগরিকত্ব হচ্ছে পোশাকের মতো। হ্যাঁ, এখন এই যে কোটটাই পরে আছি আমি, তারপর বিপ্লব সুন্দর করে একটা জামা গায়ে দিয়েছেন, আমাদের চন্দন আনোয়ার সুন্দর একটা টি শার্ট গায়ে দিয়েছেন, আমার ডক্টর তপন চমৎকার সম্ভবত পাঞ্জাবি এবং বাংলাদেশের জাতীয় পতাকার রঙের একটি চাদর সম্ভবত গায়ে দিয়ে আছে। এই যে পোশাকগুলো আমরা কিন্তু যে কোনো সময় চেঞ্জ করতে পারবো, যেমন আমরা চেঞ্জ করতে পারবো আমাদের নাগরিকত্ব, কিন্তু জাতীয়তা কোনোদিন পরিবর্তন হবে না। 47-এর আগেও আমরা বাংলা ভাষায় কথা বলতাম, আমরা মাছ ভাত খাইতাম, ঠিক আছে? এটা কিন্তু আমরা দেন অ্যান্ড দেয়ার এক লাইফে আমরা কিন্তু ফাস্ট ফুডে ইংরেজ বনে যেতে পারি না, বা ফাস্ট ফুডে স্প্যানিশ বনে যেতে পারি না, কিন্তু নাগরিকত্বের ক্ষেত্রে আমরা তার পরিবর্তন ঘটাতে পারি। আমার মনে হয় কিছুটা আমি উত্তর দেওয়ার চেষ্টা করেছি। জি স্যার, এর সাথে একটি প্রশ্ন যুক্ত করতে চাই। আমাদের দর্শক একটি প্রশ্ন করেছিলেন, জীবন দিলাম বাংলার জন্য কিন্তু চাকরি হয় না ইংরেজির জন্য। স্যার, এই হ্যাঁ, ব্যাপারে আমি যদি তার একটু উত্তরটা দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, জি। চমৎকার, ভালো কথা বলেছে। আচ্ছা, এই প্রসঙ্গে আমি চন্দন আনোয়ার আমার মনে হয় কথা বলার জন্য একটু উৎসুক আছে, যেহেতু আমার কাছে প্রশ্নটা দিয়ে দেওয়া হয়েছে। চন্দন না স্যার, আনোয়ার, আমি আপনি আপনার বলেন, আপনি অনুমতি বলুন নিয়ে স্যার, বলছি। আপনি বলুন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি চন্দন আনোয়ার এবং তপন রায় দুজন করে আমি বলি যে আমাদের দেশে কি বলছিলেন, হ্যাঁ, বা আমি কে, এটি একটি। আরেকটি, তপন রায় বলছেন যে আমি বাঙালি কেন, আর তার একটু ক্ষোভের জায়গা ছিল যে 8ই ফাল্গুন নয় কেন, 21শে ফেব্রুয়ারি কেন। আরেকটি কথা এসছে, বিপ্লব বলছিল একাডেমি নিয়ে কথা আছে, বাংলা একাডেমি, একাডেমি কেন, আবার বাংলা ডিসিপ্লিন কেন খুলনা বিশ্ববিদ্যালয়ের। আমি একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি, যশোর বিশ্ববিদ্যালয় মনে করেছিলাম, সরি বিপ্লব, তোমার খুলনা বিশ্ববিদ্যালয়, আমি মেনে নিচ্ছি, তুমি অন্যভাবে নিও না। তারপরে তপন আর একটু বলছিল যে বিপণী বিতান না বলে শপিং মল কেন বলছি। হ্যাঁ, তারপরে শিক্ষা প্রতিষ্ঠানের সকল স্তরে, উচ্চ শিক্ষা স্তরে আমরা সব ক্লাসে আমরা বাংলা ভাষায় বই লিখতে পাচ্ছি না কেন, লিখতে হবে। হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু এগুলো এমন সমস্যা যে ওভারনাইট এগুলো সলভ করার মতো না। খেয়াল করে দেখো, এখন থেকে 1000 বছর আগে যে চন্দন রায়ের কথা অনুযায়ী বলি, যে হিমালয় পর্বত থেকে মহানন্দা নদী বা পদ্মা নদী কৈলাস হিমবাহ থেকে বইতে শুরু করেছিল, সেটি এখন পর্যন্ত বইছে, এবং এটির গতিধারা হিমালয় পর্বতের কৈলাস শৃঙ্গ থেকে ভারতের ভেতর দিয়ে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের পাশে দিয়ে রাজশাহীর পাশে দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এটা চলে গেছে বঙ্গোপসাগরে। এই তো প্রবাহমান নদী হয়, ঠিক আছে? এখন নদীর উপাদান কি প্রধান? বলে পানি। পানির উপাদান কি? অক্সিজেন এবং হাইড্রোজেন, তাই না? দেখো তো, সেই হিমালয় পর্বত থেকে বঙ্গোপসাগর পর্যন্ত যেতে নদীতে কি শুধু কেমিক্যালাইজড অক্সিজেন এবং হাইড্রোজেন থাকে, নাকি অনেক কিছু মিশে থাকে এই নদীতে? অনেক কিছু মিশে থাকে স্যার। যখন আমরা কাপড় ধুই তখন কাপড়ের ময়লা সেখানে যায়, যখন গরু নিয়ে পার হই
তখন গরুর গায়ের ঘ্রাণ সেখানে মিশে। যখন আমার ধানের জমির উপর দিয়ে যায় তখন আমার ধানের গন্ধ সে পানিতে মিশে। আবার আমরা যে এখন আহ, অতিরিক্ত পরিমাণে পলিথিন ব্যবহার করছি, সেই পলিথিনও কিন্তু সে পানিতে মিশছে এবং চলে যাচ্ছে। সবগুলো মিলেই কিন্তু হচ্ছে নদী। ঠিক তেমনি আমি 1000 বছর আগে চলে যাই, তখন এর বাংলা ভাষা কি আজকের মতো সমৃদ্ধ ছিল? ছিল না। আচ্ছা, বাংলা ভাষা এখন যে পরিমাণে, সেই পরিমাণের শব্দ ভান্ডার নিয়ে কি তখন বাংলা ভাষা নাজিল হয়েছিল? না, হয়নি। তা এটা এনরিস্ট হলো কিভাবে? এনরিস্ট হলো নিজে থেকে আমরা কিছু উদ্ভাবন করেছি। আবার বিদেশি শব্দ অনেকগুলো এসে আমাদের দেশে যখন এসছে বা ভারতীয় উপমহাদেশে এসছে, আমরা তখন সেগুলোকে গ্রহণ করেছি। এবং একইভাবে ইংরেজি ভাষাতেও বাংলা থেকে অনেক শব্দ চলে গেছে বা অনেক বাক্যের গঠনও চলে যেতে পারে। যেমন বারান্দা, হরতাল, এই শব্দগুলো বাংলাদেশের তৈরি, এগুলো কিন্তু ইংলিশ শব্দে পরিণত হয়েছে এখন। কাজে আমরা যখন বলবো যে আমরা বাংলার বাইরে কিছুই বলবো না, কিছুই লিখবো না, এটা কিন্তু সম্ভব না। আসলে এই জন্য বলছি, বাংলা বলতে কি বোঝায়, বাংলা ভাষা বলতে কি বোঝায়। বাংলা ভাষা দেখো তো, চেয়ার, টেবিল, মোবাইল ফোন, এই যে আমি দেখাচ্ছি, এগুলো কি বাংলা ভাষা না? আমরা কি বাংলা বলবো না? অবশ্যই এগুলো এখন বাংলায় পরিণত হয়েছে। কাজেই অন্য একটি ভাষা আসলেই যে আমি মনে করব যে আমার ব্যাঘাত হয়ে গেল, তা কিন্তু নয়। বরঞ্চ লিবারালি আমি চেষ্টা করতে পারি যে সেগুলোকে আমাদের মধ্যে ইনকর্পোরেট করি, তার উপর দিয়ে আমরা ডেভেলপমেন্ট শুরু করি। অসুবিধা কি? আর উচ্চ শিক্ষা স্তরে এখনই কি বাংলায় সবকিছু গ্রন্থ রচনা করা সম্ভব? সম্ভব নয়। প্রশ্নটা তোমার যেটা ছিল, সেজন্য উত্তরটা দিতে এতক্ষণই আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হলো। যে আমাদের চাকরি হয় না, আমাদের কেউ একজন দর্শক বা শ্রোতা জিজ্ঞেস করছিলেন যে বাংলা ভাষার জন্য জীবন দিলাম আর ইংলিশ না পারলে আমাদের চাকরি হয় না। কথাটা খুব চমৎকার বলেছে। কিন্তু দেখো, বাংলা ভাষার জন্য জীবন দিয়েছি, তাই বলে কি বাংলার পাশাপাশি অন্য ভাষা আমাকে শিখতে হবে না? আমি যদি শুধু বাংলাই শিখে থাকি, আমাকে তাহলে কেদারা, চারপে, এই শব্দগুলো ব্যবহার করতে হবে। এগুলো শেখার জন্য আমাকে এই বাংলাদেশের মানুষকেই বা পশ্চিমবঙ্গের বাঙালি যারা আছে এদেরকে এখন থেকে শুরু করলেও অন্তত 30-40 বছর সময় লাগবে পূর্ণরূপে একটা অভিধান তৈরি করতে। তো যদি আমরা ইনকর্পোরেট করিনি আমাদের মধ্যে, তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারি। আচ্ছা, তো ইংলিশ আমাকে শিখতে হবে না, একথা কেউ বলেছে? একথা কেউ বলেনি তো। বরঞ্চ ইংলিশের প্রভাব যেটুকু ঔপনিবেশিক হোক, এটা ঠিক আছে, প্রত্যেকেই চাইবে ডমিনেট করতে। পৃথিবীর নিয়ম এটা, মাইট ইজ রাইট, সবাই চাইবে আধিপত্য বিস্তার করতে। আজকে তপনের কথাই কিন্তু উষ্মা প্রকাশ পেয়েছে যে বাংলাকে আমরা এমন ভাবে প্রচারিত এবং প্রসারিত করব এবং বাংলা দিয়ে অন্যদেরকে এমন ভাবে প্রভাবিত করব যেন বাংলায় গোটা পৃথিবীতে ডমিনেন্ট ভাষায় পরিণত হয়। আমি তার এই ইচ্ছাকে সাধুবাদ জানাই। কিন্তু তার জন্য আমাদের কাজ করতে হবে। সেই কাজটা কি? যে আন্তর্জাতিক অঙ্গনে যেমন জাতিসংঘের যে সরকারি ভাষাগুলো আছে তার মধ্যে বাংলাকে অন্যতম ভাষা হিসেবে গ্রহণ করার জন্য কূটনৈতিক প্রচেষ্টা আমাদের চালাতে হবে। হ্যাঁ, সেখানে দাবি দাওয়া উত্থাপন করতে হবে। যেমন ভাবে ইউনেস্কোর মাধ্যমে আমরা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পেয়ে গেছি, সেই জন্য আমাদের কাজ করে যেতে হবে। আর আগে চাই বাংলা ভাষার গাঁথনি, পরে ইংরেজি শেখার পত্তন। রবি ঠাকুর যেটা বলে গেছেন, দেখো দুটাই কিন্তু বলেছেন উনি কিন্তু বলেননি যে শুধু বাংলা শিখেই থেকে যাব, ইংলিশ শিখবো না। ইংলিশ আমাদের জানতে হবে, শিখতে হবে। আর ইংলিশ সেই ভালো বলতে পারবে যখন আমি ইংলিশ মার্কেটে যাব। বাংলাদেশ থেকে যখন আমি কমিউনিকেশন করছি ইংরেজদের সঙ্গে বা ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোর সঙ্গে, এবং তারা যদি চায় যে আপনাকে কমিউনিকেশন করতে হবে ইংলিশের মাধ্যমে, আমাকে তো সেটা মানতে হবে। তা না হলে তো তারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখবে না। আমরা ইকোনমিক্যালি অ্যাডভান্স করতে পারবো না। আমরা ইকোনমিক্যালি যদি অ্যাডভান্স করতে না পারি, আমরা কিন্তু দেশের মধ্যে সীমাবদ্ধ থেকে যাব। কাজে আমাদের উন্নয়ন ঘটবে না। তো উন্নয়ন ঘটানোর জন্য সেগুলোকে অ্যাডপ্ট করে তাদের সঙ্গে কমপ্লাই করতে হবে। এবং এই কমপ্লাই করতে গেলে যে আমার বাঙালিত্ব চলে গেল তা কিন্তু নয়, আমার বাঙালিত্ব ঠিকই আছে। এবং আমরা চেষ্টা করব আমাদের অর্থনৈতিক উন্নয়ন ঘটানোর। অর্থনৈতিক টাকার কাছে সবকিছুই কাবু, টাকার কাছে এবং শক্তির কাছে সবকিছুই কাবু। তো আমাদের যখন অর্থনৈতিক উন্নয়ন ঘটবে, আমরা সেরকম শক্তি অর্জন করতে পারবো, তখন আমরাও কিন্তু অন্যান্য কান্ট্রিকে বলতে পারবো। এমনকি যে ইংরেজরা, যে ইংল্যান্ড আমাদেরকে 200 বছর শাসন করেছিল, আমরা যদি সেই শক্তি অর্জন করতে পারি, তাদেরকে আমরা বলতে পারবো
ইউ মিস্টার ইংলিশ পিপল, ইউ কাম টু বাংলাদেশ, এবং তোমরা আমাদের বাংলা ভাষা এখন কথা বলবা বাংলায়। বাংলাদেশ থেকে বাংলা ভাষায় পড়ার জন্য প্রত্যেক বছর আমরা 1000 স্কলারশিপ ছেড়ে দেবো। তখন দেখবা বিদেশ থেকে লোকজন পড়তে আসবে প্রচুর, আর যখনই আসবে তখনই তারা এখান থেকে বাংলা শিখে যাবে। সোমালিয়ান বহু স্টুডেন্ট, নেপালি বহু স্টুডেন্ট, শ্রীলঙ্কার বহু স্টুডেন্ট বাংলাদেশে আসছে না? মালদ্বীপের সরি ভুটানের যিনি প্রধানমন্ত্রী, তিনিও বাংলাদেশ থেকে মেডিকেল পড়ে গেছেন, তিনিও তো বাংলা জানেন। তো যখন আমরা এই শক্তিটা অর্জন করতে পারবো, অর্থনৈতিক এবং অন্যান্য শক্তি যখন অর্জন করতে পারবো, তারা আসবে এবং আমরা ডমিনেশনটা পেতে পারবো। আর ইংলিশটা কিন্তু ভালো করে শিখতে হবে, এতে কোনো সন্দেহ রাখা উচিত নয়, তা না হলে আমরা অগ্রসর হতে পারবো না। জি, ধন্যবাদ, আমি একটু বেশি সময় দিলাম। অনেক ধন্যবাদ স্যারকে। আমরা অনেক নতুন জিনিসও জানলাম যা জানা ছিল না। আমরা এরপর চলে যেতে চাই ডক্টর চন্দন আনোয়ার স্যারের কাছে। স্যার। আসলে অনেক কথা বলা হয়েছে, তা আমি আর বেশি বলবো না। কয়েকটি বিষয় যেখানে আসছে সে বিষয়গুলো নিয়ে কথা বলবো। যে আমরা আলোচনায় কয়েকটি কথা এসেছে যে আইন প্রয়োগ করে এবং বাধ্যতামূলকভাবে উচ্চশিক্ষায় বা বিভিন্ন ক্ষেত্রে আমরা করব, যে বাংলা ভাষা প্রচলন করব। গত 20 তারিখে সমকালের একটা পত্রিকায় দেখেছেন যে ওই পত্রিকায় 22টা প্রতিষ্ঠানকে বাংলা ভাষায় কেন সাইনবোর্ড লেখা হলো না তার জন্য জরিমানা করা হয়েছে। তা আমি ওই পত্রিকাটা পড়ে, আমি তখন যখন পড়ছিলাম তখন রিক্সায় ছিলাম, এবং তখন আমি ছিলাম মিরপুর 10 নম্বর থেকে আসছিলাম আগারগাঁওর দিকে আর কি। তখন ভাবলাম তো দেখি তো কি পরিমাণ বিলবোর্ড বা সাইনবোর্ড বাংলায় লেখা আছে বা ইংরেজিতে লেখা আছে। তার আমি 52টার মতো গুনে প্রায় 32টাই আমি পেলাম যে শুধু ইংরেজিতেই লেখা। তখন আমার হাসি চাপলো যে প্রায় 1.5 কোটি মানুষের এই শহরে যদি এই কাজ করতে যায়, যে বাংলা ভাষায় কেন সাইনবোর্ড লেখা হলো না তার জন্য আইন প্রয়োগ করতে যায়, তাহলে কি পরিমাণ করতে হবে? অর্থ হলো এই যে আমরা আমাদের কথা থেকে, মানে আমাদের প্রতিশ্রুতি থেকে কত দূর সরে এসেছি। যেখানে কথা দিয়েছিলাম 52 ভাষা আন্দোলনে সর্বস্তরে বাংলা প্রচলন করব, সে জায়গা থেকে দূরে সরতে সরতে মানে আত্মপ্রতারণার একটা চূড়ান্ত পর্যায়ে এসেছি। একটি কথা মনে রাখতে হবে, বড় বড় কিছু প্রাপ্তি কিন্তু আইন দিয়ে হয় না, সেটা প্রেম দিয়ে হয়। এবং প্রেমের প্রেমেই বড় কিছু পায়। প্রেম ছাড়া বড়, যখনই আইন আছে তখন কিন্তু সেখানে প্রথমেই তো যে জিনিসটা পালায় সেটা হলো প্রেম। যেমন ধরেন গভীর প্রেমের একটি সম্পর্ক যখন বৈবাহিক সম্পর্ক হতে হয়, তার সাথে কাবিননামা আছে, আইন আছে, সন্তান আছে, অনেক কিছু বিষয় জড়িয়ে যায়। তখন সেটা সেখান থেকে প্রথম যেটি পালিয়ে যায় সেটা হলো যে প্রেমের যে মৌলিক বৈশিষ্ট্যগুলো হারিয়ে যায়। তারও কি প্রয়োজন নেই? এই আইনটার কি প্রয়োজন নেই? অবশ্যই আছে। কারণ প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে হলে সন্তানের আত্মপরিচয়ের প্রয়োজন আছে, সম্পদ সুরক্ষার প্রয়োজন আছে, সামাজিক কতগুলো রুলস নিয়ম নীতির প্রয়োজন আছে। তার মানে বড় প্রেমও প্রয়োজন আছে, আর বৈবাহিক সম্পর্কটাও প্রয়োজন আছে। ভাষার ক্ষেত্রে কিন্তু তাই। ভাষাকে যদি আমরা বড় করতে চাই তাহলে বড় প্রেমের সম্পর্কে জড়িয়ে যেতে হবে। পাশাপাশি তাকে একটি আইনেও বৃত্তি দিতে হবে, দুটিই দিতে হবে। তার অর্থ হলো এই যে প্রথমত ভাষার যে মৌলিক দাবি, সে দাবিটিকে আমাদেরকে মনে রাখতে হবে যে আইন প্রয়োগ করে কখনই সম্ভব না। একটা মানুষ 10 তলা বিল্ডিং বানাতে পারে, বিশাল বড় বিল্ডিং বানিয়ে রাখছে, কিন্তু তার দুটি সন্তান আছে, তার দুটি সন্তানই অশিক্ষিত, গর্ধ। তার ওই বিল্ডিং এর 10 তলা বিল্ডিং এর ভেতরে দুটি গর্ধ বসবাস করতেছে। তাহলে কি হবে? রাষ্ট্র কি চাই? যদি রাষ্ট্র মনে করে কুষ্টিয়া থেকে যশোর পর্যন্ত মহাসড়ক তৈরি হতে যত হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে, ঠিক ওই কোটি টাকা যদি রাষ্ট্র ভাষার বিকাশের জন্য, অনুবাদের বিকাশের জন্য এবং সামগ্রিক বিকাশের জন্য ব্যবহার করত, তাহলে আমাদের হতো না? কম্পিউটার বিজ্ঞান, ফার্মেসি, বিভিন্ন সাহিত্য আমরা যে ব্যাখ্যা দাঁড় করেছি, এটা এক প্রকার আত্মপ্রতারণা ছাড়া আর কিছুই নয়। রাষ্ট্র কত পরিমাণ বিনিয়োগ করছে, বাজেটে কত পরিমাণ বিনিয়োগ আছে সমাজ, এই ভাষার জায়গায়, সাহিত্য সংস্কৃতির জায়গায়। সুতরাং রাষ্ট্র চাই কিনা যে আমার ভাষা সেটা হবে। রবীন্দ্রনাথের মতো একজন বিশাল প্রতিভা এসেছিল বলেই বাংলার মতো একটি প্রাদেশিক ভাষা আন্তর্জাতিক ভাষা স্বীকৃতি পেয়েছে। সুতরাং আইন করে ভাষা প্রতিষ্ঠিত হবে এটা আমি বিশ্বাস করি না। আবার এটাও যে কথাটি আমার শ্রদ্ধেয় শাহজাহান স্যার বললেন
যে অর্থনৈতিক সমৃদ্ধি বা অর্থনৈতিক বৃত্তি পেলেই বা বাংলা ভাষা মানে অনেক বড় জায়গায় দাঁড়াবে। এটাও আমার কাছে কেন জানি আগে একসময় আমি এটা বিশ্বাস করতাম। যে মানুষের যদি অর্থনৈতিক মানে স্বাধীনতা তৈরি হয়, সে মানুষ বুঝি স্বাধীন হয়ে যায়। কিন্তু সম্প্রতি আমি একজন মানুষ বেশি পর্যবেক্ষণ করে দেখেছি যে একটা মানুষ সে উচ্চপদস্থ একটা চাকরি করে, বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার মতো চাকরির সাথে জড়িয়ে আছে, মাস গেলে বিশাল পরিমাণে বেতন পাচ্ছে। সেই মানুষটি দেখা গেল যে তার টাকার অভাব নেই। সেই মানুষটি দেখা গেল রাতের বেলা মধ্যরাতে তার স্বামী তার শরীর থেকে কম্বল টেনে নিয়ে গেছে। সে কম্বল টানার টেনে নিয়ে আসার সাহস হয়নি মাঘ মাসে মধ্যরাতে। তার কারণ স্বামীর ঘুম ভাঙলে সমস্যা হবে। সেই মানুষটিকে সকালবেলা ৪ পদের তরকারি রান্না করে যেতে হয় তার স্বামীর জন্য, যতই ছোট হোক বা অন্য চাকরি করুক না কেন। সেই মানুষটিকে কিন্তু মুখ ফুটে কোনো বক্তব্য দিচ্ছে না, করতে পারছে না কিছু। তো অর্থনৈতিক স্বাধীনতাই মানুষকে মুক্তি দেয় না। মানুষকে মুক্তি দেয় তার ভিতর অন্তর্গত স্বাধীনতা, অন্তর্গত চেতনা। আমার মুক্তি ভিতরের, বাহিরে নয়। আমার মুক্তির আলো ভিতর থেকে বিকশিত হতে হবে। এবং আমি দেখেছি যে মানুষ পরগাছা, যে মানুষ পরের উপর নির্ভরশীল করে, সে মানুষ কখনোই কোনোদিন উম মুক্তির প্রশ্ন তুলতে পারে না। বাঙালি জাতি হিসাবে ভাষার কাছে আমরা পরগাছা হয়ে গেছি। লতায় পাতায় জড়িয়ে রাখছি ভাষাকে। আমার ভাষাকে বৃক্ষ করতে পারিনি। একটা কথা মনে রাখবেন, যে বৃক্ষ ধরেন একটা ছোট্ট চারা বৃক্ষ থেকে একটা বিশাল মহেরু বট গাছ হয়েছে। সে ডালপালা গজিয়ে গেছে। সে এখন বলছে যে মাটি আমার কেউ না, মাটির সাথে কোনো সম্পর্ক নেই। মানে আমার বিশাল বিশাল মেরুদণ্ড তৈরি হয়েছে, এখন আমাকে বাতাস নাড়াতে পারবে না। আরে তুই তো দাঁড়িয়েছিস মাটির উপরে, মাটিতে তোর জন্ম, এ মাটি তোর অস্তিত্ব। মাটিকে অস্বীকার করে একটি বৃক্ষ যখন দাঁড়িয়ে থাকে, তখন মনে রাখতে হবে যে ওই বৃক্ষের সাথে প্রতারক আর কোনো কিছু নেই। জি প্রতারণা স্যার। করে কখনো আর কিছু হোক, একটা জাতি বড় হতে পারে না, একটা সমাজ বড় হতে পারে না, একটা রাষ্ট্র বড় হতে পারে না। আমরা টোটালি ভাষার সাথে আত্মপ্রতারণার আশ্রয় নিয়েছি। আমি একটি জি বিশ্ববিদ্যালয়ে চাকরি করি, বিজ্ঞান ও প্রযুক্তি। আমি দেখেছি যে বাংলা ভাষার আর্টিকেলই তারা গ্রহণ করতে চায় না, মানতে চায় না। ফলে যে কারণে আমি মনে করি যে আত্মপ্রতারক কোনো মানুষ কখনো উন্নতি সম্ভব নয়। ভাষার ক্ষেত্রে আমাদের সুনির্দিষ্টভাবে অবস্থান তৈরি করতে হবে। প্রেম জি থাক, গভীরতম তৈরি করতে হবে, তার আইনও তৈরি করতে হবে। সব মিলিয়েই কিন্তু জি একটি ভাষা দাঁড়াতে হবে। এবং সর্বস্তরে বাংলা ভাষা প্রয়োগের যে প্রতিশ্রুতি দিয়ে এতগুলা মানুষ জীবন দিল, যেই প্রতিশ্রুতি আমরা ৫২ সালে দিয়েছিলাম, আজ প্রতিশ্রুতি থেকে যত দূর সরে এসেছি, আমাদেরকে আবার মস্তিষ্কা দিয়ে বলতে হবে যে আমরা আবার ফিরে যেতে চাই ৫২ ভাষা আন্দোলনের কাছে। সকলের কল্যাণ হোক। জি স্যার। ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যারকে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। শেষবারের মতো শ্রদ্ধেয় ডক্টর তপন কুমার রায় স্যারের কাছে যদি যাই, স্যারকে যদি বলি, স্যার অল্প কথায় যদি বলতেন বিদেশি ভাষার যে সংমিশ্রণ বাংলা ভাষায়, এর প্রভাব আমাদের জন্য কতখানি ইতিবাচক বা নেতিবাচক? যদি খুব অল্প শব্দে আমাদের একটু বলতেন। স্যার আপনার মিউট করা আছে, যদি একটু আনমিউট করতেন। হ্যাঁ, ধন্যবাদ। চমৎকার একটি প্রশ্ন। সেটা হচ্ছে, আমি একটু হাবিবা তোমাকে আরেকবার বলি যে তুমি তোমার প্রশ্নটা একটু আমাকে আরেকবার একটু বলো। জি স্যার। স্যার আপনার কাছে জানতে চাচ্ছি বিদেশি ভাষার বাংলা ভাষার সাথে যে সংমিশ্রণ, এটা আমাদের জন্য হুম, কতখানি ইতিবাচক এবং কতখানি নেতিবাচক? আচ্ছা, চমৎকার। আহ, শুরুতেই বলেছি আমি আমার বক্তব্যের প্রথমেই যে যেটা হচ্ছে যে আমাদের এই যে বাংলা ভাষায় আমরা দেখি যে প্রচুর বিদেশি শব্দ, আরবি, ফার্সি, সংস্কৃত, হিন্দি, এইরকম ইংরেজি, প্রচুর বিদেশি শব্দ বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে এসে একীভূত হয়েছে। আমি এটাকে অবশ্যই কোনো নেতিবাচক বিষয় মনে করি না। আমি মনে করি যে এটি একটি ভাষার জন্য একটা ইতিবাচক ব্যাপার। এই জন্যই যে সব ভাষার কিন্তু এ ধরনের গ্রহণ করার ক্ষমতা থাকে না। বাংলা ভাষা সেই অল্প সংখ্যক ভাষার একটি, যে ভাষা প্রচুর বিদেশি ভাষার শব্দ নিজের করে নিতে পারে এবং যে ভাষা সত্যিকার অর্থে একটি সমৃদ্ধ ভাষা হিসেবে
পৃথিবীর বুকে এখন মাথা তুলে দাঁড়িয়েছে। নিশ্চয় হাবিবা তোমার প্রশ্নের উত্তর পেয়েছো। আমি এ প্রসঙ্গে বলি জি স্যার। যে এভাবেই কিন্তু একটি ভাষা নানা পরিবর্তন, সংযোজন, বিয়োজন এবং যেটাকে আমরা বলি যে রূপান্তরের মধ্য দিয়ে এগিয়ে যায়। যে কারণে এই ভাষাকে আমরা বলেছি প্রবহমান নদীর মতো। এই জি ভাষাকে স্যার। যদি যদি আমরা আমাদের মাতৃভাষাকে যদি এই ধরনের যে বিদেশি ভাষার শব্দ গ্রহণ থেকে আমরা যদি বিরত থাকি, বা হচ্ছে যে আহ, আমরা যদি খুব পরিকল্পিতভাবে এ ধরনের শব্দকে বর্জন করে চলি, তাহলে আমি মনে করি যে আমার ভাষাকেই দুর্বল করা হয়। আমরা জানি যে পৃথিবীর ইতিহাসের অনেক উল্লেখযোগ্য ভাষা, যেমন আমি একটি উদাহরণ দিতে পারি যে যে সংস্কৃত ভাষা। সংস্কৃত ভাষা এমন একটি বলিষ্ঠ ভাষা পৃথিবীর ইতিহাসে, কয়েকটি ভাষার একটি ভাষা সংস্কৃত ভাষা। কিন্তু সেই ভাষাটির আজকের কি পরিণতি সেটা কিন্তু আমাদের সবার জানা। এর প্রধান কারণ কি? জি নানা ধরনের যে বিধি নিষেধ, কিংবা হচ্ছে যে নানা প্রকারের ব্যাকরণিক যে বিষয়ের উপরে অত্যধিক গুরুত্ব দিতে গিয়ে সেই ভাষাটি এখন একটি মৃতপ্রায় ভাষাতে পরিণত হয়েছে। তো আমি বলতে পারি যে বাংলা জি স্যার। ভাষাকে আমরা সেভাবে দেখতে চাই না। বাংলা ভাষা এভাবে সমৃদ্ধ হবে নানা ভাষার শব্দকে গ্রহণ করে। এবং জি, আমরা আমরা বিষয়টি বুঝতে শাহজাহান পেরেছি। হ্যাঁ, আমাদের প্রফেসর শাহজাহান মন্ডল স্যার একটি চমৎকার কথা বলছিলেন যে আমরা অবশ্যই অন্যান্য ভাষা, বিশেষ করে আমাদের বৈশ্বিক পরিস্থিতির সাথে, কিংবা হচ্ছে যে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাকে যদি বিকশিত করতে হয়, তাহলে তো আমাকে আরেকটি ভাষা অবশ্যই শিখতে হবে। ইংরেজি ভাষা আমরা জি, শিখবো না এমনটি নয়। এরকম জি, গো ধরা, যেটাকে আমি বলবো যে সেটা নিশ্চয়ই আমাদের জন্য কাঙ্ক্ষিত নয়। আমরা আমাদের মাতৃভাষাকে মর্যাদা দিব, সম্মান করব। সেই সাথে সাথে আমরা আমরা অন্য আন্তর্জাতিক ভাষা, বা যে ভাষাটাকে আমি শিখতে পারলে বা গ্রহণ করতে পারলে আমি আন্তর্জাতিক পরিমণ্ডলেও আমাকে বিকশিত করতে পারবো, সেই রাস্তাটিও আমাদের প্রশস্ত রাখতে হবে বলে আমি জি স্যার। বিশ্বাস করি। অবশ্যই স্যার। আমরা বুঝতে পেরেছি। আমরা ভালোটা গ্রহণ করব অবশ্যই আমাদের ভালোর জন্য। অনেক ধন্যবাদ স্যারকে। আমরা এরপর চলে যেতে চাচ্ছি শ্রদ্ধেয় বিপ্লব রায় স্যারের কাছে। স্যার শেষবারের জন্য যদি কিছু যুক্ত করতে চান। হুম, আমি যেটা বলেছি তার সঙ্গে আমি স্যারদের সঙ্গে আমি সহমত। আমার উম, প্রস্তাবটা হলো ব্যক্তিগত পর্যায় থেকে আমরা এই চর্চাটা শুরু করব। আমরা আহ, ব্যক্তিগতভাবে যেখানে খাবারের দোকানে গিয়ে আমাদের যে আচার আচরণগুলো আমরা সেখানে সংযত হই। কেন আমাদের ওয়েটার বলে ডাকতে হবে? আমরা সেখানে আমাদের ভেষজ ভাষা ব্যবহার করি। আমাদের রীতিনীতিটা আমাদের বাঙালিয়ানার ভেতর থেকে বিকশিত করতে করি। এবং আরেকটি বিষয় আমি খেয়াল করছি, সেটা হলো ব্লগে যারা লেখালেখি করেন তাদের ভেতর এই প্রবণতা শুদ্ধ ভাষায় কে এড়িয়ে যাওয়ার একটা প্রবণতাটা আমাকে খুব আহত করে। এবং আঞ্চলিক ভাষায় গদ্য লেখার একটা রীতি, এটা ব্যক্তিগতভাবে আমাকে খুব একটা সুখ প্রদান করে না। তো আমি চাই যে এই চর্চা থেকে আমরা বেরিয়ে এসে শুদ্ধ ভাষায় লিখি, আমাদের প্রমিত বাংলা চর্চা করি এবং সর্বস্তরে, বিশেষত ব্যক্তিগত স্তরগুলো যেগুলো আমাদের আহ আয়ত্তে আছে সেখান থেকেই আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করি। আহ তো সবাইকে ধন্যবাদ। আহ, আজকে আর বেশি জি কিছু স্যার। বলার নেই। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত অতিথিবৃন্দকে তাদের এত মূল্যবান সময় থেকে এতটা সময় আমাদেরকে দেওয়ার জন্য। পরিশেষে আমরা এটাই বলতে চাই, বাংলা ভাষার শুদ্ধ প্রয়োগ চাই সর্বত্র। সেটি আঞ্চলিক হলে আপত্তি নেই, তবে বিকৃত হলে প্রতিবাদ করতে চাই। বিবর্তন গ্রহণযোগ্য, তবে বিকৃতি নয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইবিএন গ্রুপের সাথে থাকবেন। অনেক ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি। হ্যাঁ, আমার পক্ষ থেকেও শুভরাত্রি। সবাইকে ধন্যবাদ।